আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে দেখা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। ওকে ফাইন, বলতেছো অল ওকে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো। ওকে ঠিক আছে, তাহলে চলো শুরু করি আমাদের আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা স্টার্ট করি তাহলে, ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। ওকে, প্র্যাকটিস শিট কবে দিবেন ভাই? এই যে আজকে ক্লাসের পরে। আজকে ক্লাসটা করা জরুরি। আজকে ক্লাসটা না করলে যে যে ম্যাথগুলো হবে সেই ম্যাথগুলো বুঝবা না। প্র্যাকটিস শিটে বেশিরভাগ ম্যাথই বুঝবা না। ঠিক আছে ভাইয়া, ভলেন্টিয়ার কনফার্মেশন কবে দিবেন? এটাও এই এই মাসের মধ্যে দিয়ে দিবে, 31 তারিখের মধ্যে দিয়ে দিবে। মোটামুটি আমাদের ব্যাচগুলো থেকে যারা অ্যাপ্লাই করবে সবাই মোটামুটি সুযোগ পাবে ভলেন্টিয়ার হিসেবে। আমাদের ব্যাচগুলো থেকে তেমন একটা ফিল্টার করা হবে না, জাস্ট ঢাকায় থাকলেই হয়। আচ্ছা, তো তুষার লিখন বলছে ভাইয়া আমরা যারা যেতে চাই তোমরা ভলেন্টিয়ার হিসেবে ইজিলি যেতে পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করি, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায়ের 3 নাম্বার ক্লাসটা করব, ঠিক আছে? গত ক্লাস পর্যন্ত কিন্তু আমরা এই সম্পর্কটা দেখছিলাম, তাই না? প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম যে এরকম ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা ব্যবকলনীয় সমীকরণ ছিল। এই সমীকরণটাকে আমরা কি করছি? এই সমীকরণটাকে আমরা সমাধান করছি। সমাধান করার পরে আমার ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এই সম্পর্কটা আসছিল, তাই তো? এটাকে আমরা বলছিলাম যে ব্যবকলনীয় সমীকরণের বীজ। তো গত ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম যে গতির শুরু কয়েক রকম হতে পারে। সাম্য অবস্থা থেকে গতি শুরু হতে পারে, বিস্তার অবস্থান থেকে গতি শুরু হতে পারে, অথবা অন্যান্য অবস্থান থেকে গতি শুরু হতে পারে। আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করে দেখাই, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তার একটা রিমোট দিয়ে দেখাই, ছোট্ট একটা রিমোট দিয়ে দেখাই। তো এইটার দিকে তাকাও। তো এইটা হচ্ছে ধরো একটা সরলদোলকের, তো এটা একদম মাঝখানে আছে, সাম্য অবস্থানে আছে। তো আমি এটাকে কি করলাম? বাড়ি দিলাম। বাড়ি দিলে কি এটা দুলতেছিল না? দুলতেছে। তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থা থেকে গতি শুরু। কারণ কি? কারণ যখন গতিটা শুরু হয়েছে অর্থাৎ টি ইকুয়াল টু 0 টাইমে এটা কই ছিল? একদম সাম্য অবস্থায় ছিল। তারপরে আমি ধাক্কা দিছি, তারপরে সে চলা শুরু করছে। এবার আসো, এটা একটা গেল সাম্য অবস্থা থেকে গতির শুরু। আরেকটা হলো বিস্তার অবস্থান থেকে। আমি যদি কিনারে তাকে টেনে ছেড়ে দিই, মানে আমি তাকে একটা কিনারে নিলাম, টেনে ছেড়ে দিলাম, তাহলেও কি সে দুলতেছে? তাহলেও সে দুলতেছে। এই যে দোলনটা কিনারে নিয়ে ছেড়ে দেওয়ার পর থেকে শুরু হয়েছে, অর্থাৎ এখন গতি শুরুতে সে কোথায়? কিনারে, অর্থাৎ বিস্তার অবস্থানে। এখান থেকে গতিটা স্টার্ট হয়েছে, দেন সে এরকম দুলছে। এটা হচ্ছে বিস্তার অবস্থান থেকে গতি শুরু। আরেকটা হতে পারে সাম্য অবস্থানেও নাই, বিস্তার অবস্থানেও নাই। সেটা কিরকম? সেটা হচ্ছে ধরো এটা তার সাম্য অবস্থান, আমি বিস্তার অবস্থান ধরো অনেক উঁচা পর্যন্ত যাবে, বাট আমি অনেক উঁচা পর্যন্ত নিচ্ছি না, আমি ধরো তাকে এইরকম একটা হাইট পর্যন্ত নিচ্ছি। এই হাইটে আমি তাকে ওপরের দিকে বাড়ি দিতে পারি অথবা নিচের দিকে। ওপরের দিকে ধরো বাড়ি দিলাম, বাড়ি দিলে সে একটু উপরে উঠে তারপরে এরকম করে দুলবে না? দুলবে। তাহলে দেখো সে কিন্তু প্রাথমিকভাবে এখানে ছিল না, শুরুতে একদম এখানে যে উঠছিল সর্বোচ্চ এখানেও ছিল না, সে মাঝামাঝি কোথাও ছিল। দেন আমি তাকে একটা বাড়ি দিলাম, দেন তারপরে সে যে এরকম, মানে আমি সে এখানে ছিল তো এরকম বাড়ি দিলাম, তারপর সে এরকম সরল দোলকের মতন দুলতে শুরু করলো। এটা হচ্ছে একটা র্যান্ডম অবস্থান থেকে, অর্থাৎ সাম্য অবস্থানও না, বিস্তার অবস্থানও না, গতি শুরু হতে সে একটা র্যান্ডম একটা অবস্থানে ছিল, সেখান থেকেও গতি শুরু হতে পারে। আমাদের এই যে সম্পর্কটা আমরা বের করছি, এটা আসলে কিসের জন্য প্রযোজ্য এটাই আমরা একটু টেস্ট করে দেখি। চলো, এই যে এই সম্পর্কটা যেটা বের করছি এটা কিসের জন্য প্রযোজ্য গত ক্লাসে বলছিলাম যদিও, তারপর আমরা একটু টেস্ট করে দেখি। টেস্ট করা খুবই সহজ, টেস্ট করা খুবই সহজ। আমরা টি ইকুয়াল টু 0 বসাবো, ওয়াই ইকুয়াল টু কত আসে দেখবো। টি ইকুয়াল টু 0 বসাবো এই সম্পর্কে, ওয়াই ইকুয়াল টু কত আসে দেখবো। ওয়াই ইকুয়াল টু 0 আসা মানে কি? সাম্য অবস্থানে আছে, কারণ ওয়াই এর পরিচয় কি ছিল? সাম্য অবস্থান থেকে দূরত্ব। তো আমরা এই সম্পর্কটাতে আসি। চলো, এই যে এই সম্পর্কটা মাত্র শিখলাম না, এই সম্পর্কটাতে যদি দেখি টি ইকুয়াল টু 0 বসাবো কোথায়? এই যে মাত্র যে সম্পর্ক শিখছি সেটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা ছিল আমার মেইন সূত্র। এই সূত্রে যদি টি ইকুয়াল টু 0 বসাই, টি ইকুয়াল টু 0 সময় ওয়াই কত আসবে দেখি। ওয়াই ইজ ইকুয়াল টু কি আসবে? এ সাইন 0। সাইন 0 এর ভ্যালু কত? 0। রেডিয়ানে বসো, ডিগ্রি মিটার বসো, যেখানে বসো, তার মানে ওয়াই ইকুয়াল টু কত আসছে? 0 আসছে। মানে ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছ? 0 পাচ্ছ।
y ইকুয়াল টু 0 মানে কি গতির শুরুতে এই যে সরল দোলক হোক যেটা হোক গতির শুরুতে সে কোথায় ছিল, গতির শুরুতে সে এই যে মাঝখানে ছিল, এই অবস্থানটাতে ছিল, এটাই তো y ইকুয়াল টু 0 অবস্থান নাকি, মানে সাম্য অবস্থান। অর্থাৎ সে প্রাথমিকভাবে এখানে ছিল, তারপরে তাকে যখন তুমি ধাক্কা দিলা ডানে বা বামে, তারপরে সে এরকম এরকম ভাবে এই যে এইভাবে দুলছে, এখানে গেছে একবার, এখানে আসছে একবার, এখানে গেছে একবার, এরকম ভাবে দুলছে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমার কি সাম্য অবস্থায় গতি শুরু। তাহলে এই সম্পর্কটা কোথায় ইউজ করবো ভাইয়ারা, লিখে রাখো সবাই সাইড নোট দিয়ে। এই সম্পর্কটা কখন ইউজ করবো? এই সম্পর্কটা ইউজ করবো যদি এবং কেবল যদি সাম্য অবস্থান থেকে গতি শুরু হয়। সাম্য অবস্থান হতে গতি শুরু হয় মানে শুরুতে একদম t ইকুয়াল টু 0 টাইমে সে সাম্য অবস্থায় থাকতে হবে, তাহলে আমি এইটা ইউজ করব y ইকুয়াল টু a sin ওমেগা t। ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা গ্রাফ শিখছি না গত ক্লাসে? গ্রাফ শিখছি গত ক্লাসে, কিন্তু আমরা গ্রাফ আঁকাইছি তাই না? সো গ্রাফ কিন্তু আমরা আঁকাইছি। সো গ্রাফ যদি একটু দেখো, জাস্ট গ্রাফটার দিকে যদি একটু তাকাও, এই যে টি y ইকুয়াল টু a sin ওমেগা t গত ক্লাসে, বলো তো গ্রাফটা কি ছিল? ভুলে গেছো নাকি মনে আছে? ভুলে গেছো নাকি মনে আছে? গ্রাফ y ভার্সেস ওমেগা টি বা দশা গ্রাফ। হ্যাঁ, তো এই গ্রাফটা গত ক্লাসের পড়া। গত ক্লাসে যে এখানে a দিতাম, এখানে মাইনাস a দিতাম, দশা যদি থাকতো 4, প্রথমত 2 পাই পর্যন্ত যাব, কয় ভাগে ভাগ করবো? 4 ভাগে, 1 2 3 4, প্রতিটা ধরো সমান ভাগে, প্রতিটা ভাগের মান কত? এটা 2 পাই ডিভাইডেড বাই 4, প্রতি মানে 2 পাই এর 4 ভাগের 1 ভাগ, তাই না? 2 পাই বাই 4, দ্যাট মিন্স পাই বাই 2। এটা এখান থেকে এতটুকু একটা পাই বাই 2, এখান থেকে এতটুকু দুইটা পাই বাই 2, অর্থাৎ শুধু পাই, এখান থেকে এ পর্যন্ত তিনটা পাই বাই 2, 1 2 3, তিনটা পাই বাই 2, তো 3 পাই বাই 2, তাই তো? এন্ড গ্রাফের শেপটা ছিল, আমরা এইটার জন্য যখন এই যে y ইকুয়াল টু a sin ওমেগা t এর মধ্যে মানগুলো বসায় বসায় করছিলাম গত ক্লাসের পড়া, ওমেগা t এর ভ্যালুগুলো যখন এইগুলো 0 এগুলো বসাইছিলাম, তখন আমার গ্রাফটা এইরকম একটা শেপের আসছে, যে এটা ছিল প্রথম বিন্দু, এটা ছিল এরপরে, এরপর ছিল এটা, এরপরে ছিল এটা, এরপর ছিল এটা, এইরকম একটা গ্রাফ আসছিল। পরে বলছিলাম কি রিপিট হতে থাকবে, তাই তো? পরে এরপরে রিপিট হতে থাকবে। ঠিক আছে, দাঁড়া একদম বরাবর। হ্যাঁ, তো এইরকম একটা গ্রাফ আসছিল। তো আমরা মানবৃত্ত আঁকাইছিলাম। আমরা মানবৃত্ত গত ক্লাসে শিখছিলাম কিভাবে আঁকাইতো মানবৃত্ত। এইখান থেকে একটা সোজা দাগ টান দিয়ে দেয়, বর্ধিত করে দিলাম। হ্যাঁ, এটাকে বর্ধিত করে দিলাম, একটা লাইন দিয়ে বর্ধিত করে দেই, বর্ধিত করে দিলাম, বর্ধিত করে দিলাম। এখানে একটা র্যান্ডম বিন্দু নিব, যে কোনো একটা বিন্দু ইচ্ছা মতো, ধরো সাপোজ এই বিন্দুটা নিলাম, নিয়ে এখানে কি করবো? একটা বৃত্ত আঁকাবো। বৃত্তের ব্যাসার্ধটা হবে কার সমান? এই যে ওর সমান, ওর সমান, প্রায় ওর সমান। ঠিক আছে, তো এরকম একটা বৃত্তের ব্যাসার্ধ হবে। তো এই ব্যাসার্ধের একটা বৃত্ত, বৃত্ত চলো ঝটপট আঁকাই ফেলি। একটা বৃত্ত, মানবৃত্ত আঁকাচ্ছি আমি। ঠিক আছে, মানবৃত্তটা আঁকাচ্ছি রাউন্ড এখানে। ঠিক আছে, ওকে ফাইন, এটার মানবৃত্ত একাই ফেলছি। এখন আমার তোমার কাছে একটা প্রশ্ন, আমরা যে কোনো বিন্দুর দশা বের করতে পারি। গত ক্লাসে দশা বের করা শিখছি। দশা বের করার প্রসেস কি ছিল? দশা বের করার প্রসেস ছিল এরকম, যে আমি যে কোনো একটা বিন্দু নিব, সাপোজ ধরো এই বিন্দুর দশা চাইলে যে বিন্দুটা নিব সেই বিন্দু থেকে কি সোজা একটা দাগ টানতে হয়, বৃত্তের ছেদবিন্দু পাই। ওই ছেদবিন্দু আর কেন্দ্রবিন্দুর দাগ টান দিয়ে মিলাই দিই, মিলাই দেওয়ার পরে দেখি ওইটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, সেটাই হচ্ছে কি ওই অবস্থানের দশা। আমি এখন তোমাকে একটা প্রশ্ন করলাম, একদম শুরুর দশা কত? আদি দশা যেটাকে বলি, একদম শুরুর দশা বা আদি দশা কত? তোমার কাছে জানতে চাইলাম আদি দশা কত। আদি দশা মানে বোঝো? আদি দশা মানে হচ্ছে টি ইকুয়াল টু 0 সময়ের দশা। টি ইকুয়াল টু 0 সময়ের দশা। টি ইকুয়াল টু 0 সময়ের দশাটা কত হবে বলো? আমরা কি করব? টি ইকুয়াল টু 0 সময় মানে এখানে এই বিন্দুর দশা বের করবো। তো দশা বের করার প্রসেস কি ছিল? যেই বিন্দুর দশা বের করতে হয় সেই বিন্দু থেকে কি করব? একটা দাগ টান দিতে হয় নাকি? সেই বিন্দু থেকে একটা সোজা দাগ টান দিতে হয়, দাগ টান দিয়ে 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 বৃত্তটাকে ছেদ করাইতে হয়, তাই না? বৃত্তটাকে ছেদ করাইলাম, যেহেতু পজিটিভ ঢালের মধ্যে পড়ছে ডান অর্ধাংশে ছেদ করাইতে হয়, গত ক্লাসে পড়ছে এগুলো, তো ছেদ করাইলাম। এটা হচ্ছে আমার ছেদবিন্দু, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু। পরের কাজ কি ছিল? ছেদবিন্দু আর বৃত্তের কেন্দ্রবিন্দু কানেক্ট করে দিব, কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে এইটা তো ছেদবিন্দু আর কেন্দ্রবিন্দুর সংযোগ সরলরেখা। এই সংযোগ সরলরেখার কি এক্স অক্ষের সাথে কোণ নিতে হতো না? দেখো তো, এইটাই এক্স অক্ষ, আবার এইটাই সংযোগ সরলরেখা, তাই তো? তাহলে
একই লাইন বরাবর পড়ে গেছে না দুইটা জিনিস। সংযোগ সরলরেখাটা এক্স অক্ষের সাথে যত কোণ করে সেটা ছিল দশা, তাহলে এক্স অক্ষ আর দশা সংযোগ সরলরেখাটা একই সাথে পড়ে গেছে, একই লাইন, তাহলে একই দুইটা লাইনের মধ্যবর্তী কোণ কত? সংযোগ সরলরেখাও এটা, এক্স অক্ষও এটা, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 0। তো 0 ডিগ্রিও বলতে পারো বা 0 রেডিয়ানও বলতে পারো, তার মানে এই বিন্দুর দশার ভ্যালু কত? 0। এত কিছু কেন করলাম জানো? এত কিছু একটা জিনিসের জন্যই করলাম, যে আদি দশা কিভাবে বের করে সেটা দেখানোর জন্য। তোমাকে যদি যে কোনো গতির জন্য আদি দশা বের করতে বলে, তুমি গ্রাফ আঁকায় শুরুর বিন্দুটা, একদম শুরুর বিন্দুটাকে দাগ টান দিয়ে এরকম আদি দশা বের করতে পারবে না? পারবে। এরকম আদি দশা কিন্তু বের করতে পারবে। তো এখন প্রশ্ন হলো, সব সময় কি আদি দশা এরকম হবে? সব সময় কি আদি দশা এরকম হবে না, কোনো সময় চেঞ্জ হতে পারে। কিসের উপরে ভিত্তি করে চেঞ্জ হতে পারে চিন্তা করো তো। এই যে এই গ্রাফটা বা এই সমীকরণটা, এগুলো কখনের জন্য প্রযোজ্য ছিল? যদি আমার একটা সরল দোলক কি আগে মানে টি ইকুয়াল টু 0 তে কোথায় থাকে? এখানে থাকে, তারপরে সে এদিকে যাবে, তারপরে সে এদিকে যাবে, এইভাবে, তাই না? শুরুতে কোথায় থাকে? মাঝখানে থাকে। কিন্তু এমন একটা জিনিস চিন্তা করো তো, এমন একটা জিনিস চিন্তা করো, আরেকটা জায়গায় যাই, এরকম একটা সরল দোলকের কথা চিন্তা করো, যেই সরল দোলক আগে এখানে ছিল না। আগে সে কোথায় ছিল? আগে সে সাম্যাবস্থা থেকে, ধরো সে সাপোজ এইখান থেকে গতি শুরু করছে, এখান থেকে সে পরে এখানে গেছে, পরে এখানে গেছে, পরে এখানে গেছে, মানে একটা র্যান্ডম অবস্থানে ছিল, যেটার একটা ভ্যালু ছিল, মানে যেটার একটা ভ্যালু ওয়াই আছে না, ওয়াই এর একটা ভ্যালু আছে, তো ওয়াই কি সাম্যাবস্থান থেকে দূরত্ব, এই যে এটাই তো ওয়াই, এই ডিসটেন্সটাই তো ওয়াই। তার মানে এখন গতির শুরুটাই হয়েছে এখানে, গতির শুরুটাই মানে স্টার্টিংই সে এখানে ছিল। তার মানে এখন কি টি ইকুয়াল টু 0 সময়ে ওয়াই কি 0? ওয়াই 0 না, ওয়াই 0 না, ওয়াই এর একটা ভ্যালু আছে, ওয়াই নন জিরো, ওয়াই এর একটা ভ্যালু আছে। তো ওয়াই এর একটা ভ্যালু থাকলে গ্রাফটা কেমন হওয়া উচিত? গ্রাফটা কেমন, সম্পর্ক পরে যাচ্ছি, হ্যাঁ, গ্রাফটা কেমন হওয়া উচিত চিন্তা করো। ওয়াই ভার্সেস ওমেগা টি গ্রাফ। এখন কি আমার গ্রাফটা, ভাইয়া তুমি নিজে কমন সেন্স অ্যাপ্লাই করে বলো, আমি একটু দাগগুলো দিয়ে দিই আগে, দাঁড়াও। এটা হচ্ছে কি পাই, 2 পাই, এটা কি পাই বাই 2, এটা কি পাই, এটা কি 3 পাই বাই 2, ঠিক আছে? এটা কি এ, এটা কি আরেক পাশের এ, দ্যাট মিন্স মাইনাস এ, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি দেখো গ্রাফটা কি, তুমিই বলো, এখান থেকে স্টার্ট হইলে হয়, এখান থেকে স্টার্ট হইতে পারবে? এখান থেকে স্টার্ট হইতে পারবে? পারবে না। কিন্তু কেন? কারণ এখান থেকে স্টার্ট হওয়ার অর্থ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 হওয়া। তাই গতি শুরু থেকে ওয়াই কি 0 ছিল? গতি শুরুতে ওয়াই কি 0 ছিল না? কিছু হইলেও তো একটা ভ্যালু ছিল, এই যে এতটুকু ভ্যালু তো ছিল, কিছু হইলেও তো একটা ভ্যালু ছিল। তো ওই ভ্যালু থেকে স্টার্ট হতে হবে। তার মানে গ্রাফটা যেই শেপেরই হোক, কিন্তু কথা হচ্ছে এখানের ভ্যালুটা একটু হইলেও ওপরে বা নিচে থাকতে হবে। কেউ যদি ডান দিকে প্লাস দিক ধরে, বাম দিকে মাইনাস দিক ধরে, তাহলে গ্রাফটা অবশ্যই এখানে কোথাও থেকে শুরু হবে, ঠিক আছে? আবার ডান দিকে মাইনাস দিক ধরলে এখানে কোথাও থেকে শুরু হবে, ঠিক আছে? নর্মালি আমরা ডান দিককেই প্লাস ধরি, কিছু না বলে ডান দিকেই প্লাস। তো আমার এই গ্রাফটা আনুমানিক, আমি যদি একটা জাস্ট চিত্র আঁকি, এরকম কিছু হতে পারে, এরকম কিছু হতে পারে, এরকম, মানে একটা র্যান্ডম একটা গ্রাফ। এইগুলো আঁকানো যাবে না যে তা না। তোমার যদি এই গ্রাফের সমীকরণ জানো, তুমি বিভিন্ন ভ্যালু বসে আঁকাইতে পারবে। তো আমি যেটা তোমার পয়েন্ট, ও পাশে কি হলো ওটা না, আমার পয়েন্ট হলো এই পাশে কি হলো, মানে টি ইকুয়াল টু 0 সময় কি হলো, এই যে এই অংশটাতে কি হলো, এই অংশটাতে দেখো, এই অংশটাতে সে টি ইকুয়াল টু 0 সময়ে সে কিন্তু 0 দাগে নাই, সে একটা ওয়াই নিয়ে আসে, একটা ওয়াই নিয়ে আসে না, একটা ওয়াই এর ভ্যালু নিয়ে আসে, ঠিক আছে? এখন এইটার জন্য তোমাকে যদি বলে স্যাররা যে বের করো আদি দশা বের করো, আদি দশা বের করো, আদি দশা বের করতে হলে প্রসেস কি? মানবৃত্ত আঁকাইতে হবে, তাই না? সো প্রসেসটা কি ভাইয়া? মানবৃত্ত আঁকাইতে। তো আমি এটা একটু মুছলাম, আমি মানবৃত্ত আঁকাই, চলো। তো এইরকম টাইপের একটা ঘটনা, আমি এটা আবার এঁকে দিচ্ছি, সরলরেখাটা আবার উপরেই এঁকে দিচ্ছি। এই যে সরলরেখাটা ছিল এরকম আমার, হ্যাঁ? সো গতি শুরু হয়েছিল এই যে কিনার থেকে, এইখান থেকে কোথাও। তো গতিটা এই যে এখান থেকে কোথাও স্টার্ট হয়ে যে মানবৃত্ত থেকে এই যে এরকম ভাবে গেছে, এদিকে গেছে, তারপরে এদিকে গেছে, তারপরে এদিকে, ঠিক আছে? তো আমার এটার জন্য কি করতে হবে এখন? আদি দশা যদি বের করতে বলে স্যাররা এটার জন্য, তাহলে আমার প্রথমেই কি করতে হবে? মানবৃত্ত আঁকাইতে হবে, কারণ মানবৃত্ত ছাড়া আমি দশা বের করতে পারি না। তো আমি মানবৃত্ত আঁকানোর জন্য কি করলাম? এক্স অক্ষটাকে বর্ধিত করে দিলাম। তো এক্স অক্ষটাকে বর্ধিত করে দেওয়ার পরে আমি কি করব? হ্যাঁ, এক্স অক্ষটাকে বর্ধিত করে দিলাম, হ্যাঁ। সো বর্ধিত করে দিলাম, বর্ধিত করে দেওয়ার পরে আমি কি করব? আচ্ছা ওচা হয়ে আছে, হাত দিয়ে এঁকে দিতে হবে, এটা তো র্যান্ডম। এগুলো তোমাদের পরীক্ষা হলেও কিন্তু একদম একুরেট হতে হবে তা না, হাত দিয়ে এঁকে দিলে হবে।
তার দিয়ে এঁকে দিলাম, মান আমি বর্ধিত করলাম, বর্ধিত করে কি করব, বর্ধিত করে আমি এখানে একটা বিন্দু নিব, এখানে একটা বিন্দু নিলাম, এতটুকু হাইট, এই যে এতটুকু হাইট আছে না, এতটুকু হাইটের সমান করে কি করতে হবে, আমার একটা হাইট নিতে হবে ব্যাসার্ধ মতন, ঠিক আছে। এন্ড ওখানে আমার কি করতে হবে, ওখানে আমার একটা বৃত্ত আঁকাই দিতে হবে। সো আমার ধরো এই হচ্ছে মানবৃত্তটা, সে এতটুকু হচ্ছে আমার মানবৃত্ত, ঠিক আছে। আচ্ছা, তো এই যে মানবৃত্তটা আসছে, এই মানবৃত্তেই তো আমি কোনটা নিব নাকি, এই মানবৃত্তের উপরেই আমি কোনটা নিব। তো কোনটা নিতে হবে, কোন বিন্দুর, আমার যেহেতু আদি বিন্দুর দশা দরকার, অর্থাৎ এই পয়েন্টের দশা দরকার, এই পয়েন্টের, ঠিক আছে। তো এই পয়েন্ট থেকে আমি কি করব, সোজা দাগ টান দিয়ে এখানে ছেদ করাবো, ছেদ করাইলাম। তাহলে এই হচ্ছে ছেদবিন্দু আর এই হচ্ছে কেন্দ্রবিন্দু, ছেদবিন্দু আর কেন্দ্রবিন্দুকে কানেক্ট করে দিতে হবে না, কানেক্ট করে দিতে হবে। এই হচ্ছে আমার ছেদবিন্দু আর কেন্দ্রবিন্দুর সংযোগ সরলরেখা। এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ করছে সেটাই তো আমার কি দশা হিসেবে পরিচিত। তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ করছে, এরকম একটা কোণ, যেটা তুমি চারা দিয়ে ইজিলি মাপতে পারবা। এই কোণটাকে আমরা একটা স্পেশাল নাম দিই। এটা তো জিরো আসে নাই, আগের কনসেপ্টটা যখন পড়ছিলাম তখন জিরো আসছে, এখন কি জিরো আসছে, এখন জিরো আসে নাই, কারণ এখন টি ইকুয়াল টু জিরোতে ওয়াই কি জিরো ছিল না, ওয়াই জিরো ছিল না। তো এই সকল গ্রাফগুলা এরকম টাইপের হবে, যেগুলো শুরু হবে না শূন্য শূন্য বিন্দু থেকে, এগুলো অন্য একটা জায়গা থেকে শুরু হবে, তাই না। সো এই টাইপের গ্রাফগুলোর জন্য তুমি যদি মানবৃত্ত আঁকাও, আদি বিন্দু দশা বেরও করো, তুমি আদি বিন্দু দশাকে জিরো পাবা না। আগেরটার মতন, এই যে আগেরটা যেমন জিরো পাইছিলা, এরকম জিরো পাবা না। এখন একটা আদি দশার ভ্যালু থাকবে। তার মানে যদি গতির শুরু সাম্যাবস্থান থেকে না হয়, লিখে রাখো সবাই, গতির শুরু সাম্যাবস্থান থেকে, যেমন আমার এই কেসটা হতে না হয়, তখন এই যে আদিদশা, আদিদশা শূন্য হয় না, আদিদশা কি হয়, একটা ভ্যালু থাকে, আর ওই ভ্যালুটাকে আমরা কি বলি, ডেল। ওই ভ্যালুটাকে আমরা কি বলি, ডেল। এটা অবশ্যই একটা রেডিয়ানে কোণের মান, এটা অবশ্যই কি একটা কোণ, এটা রেডিয়ানে আমরা প্রকাশ করি, ডেল রেডিয়ান। এই যে যতই হোক, চাঁদা দিয়ে মাইপা যতই হোক, সেটাই হচ্ছে আমার কি, এই গতিটার জন্য, এই গতিটার জন্য আদিদশা। তাহলে আমার যে মূল সমীকরণটা ছিল y ইকুয়াল টু a sin ওমেগা t, ওখানে তোমাদের একটা ম্যাথ করাইছিলাম আমি, একটা ম্যাথে আমি তোমাদেরকে বলছিলাম এরকম যে y ইকুয়াল টু a sin ওমেগা t, একটা ম্যাথে চাইছিল দশা কত, 10 সেকেন্ড সময়ের দশা কত। তখন তোমাদের কি বলছিলাম মনে আছে, বলছিলাম যে সাইনের পরের অংশই দশা, সাইনের পরের অংশই দশা। কিন্তু খেয়াল করো ভাইয়া, গ্রাফ আঁকাইলেন বুঝলাম, গ্রাফ থেকে একটা আদিদশা বের করলেন, আসলো ডেল, সেটাও বুঝলাম, কিন্তু সমীকরণে তো আদিদশার কোনো চিহ্ন নাই, আদিদশা তো নাই, তাই না। আমি যে ম্যাথটা করাইছিলাম, ওই সকল ম্যাথ, এই আজকে এখনের আলোচনার আগে যত ম্যাথ করাইছি, সবগুলো ম্যাথেই গতি শুরু সাম্যাবস্থান থেকে হচ্ছিল। বাট যদি গতি শুরু সাম্যাবস্থান থেকে না হয়, তখন তো আর এই সম্পর্ক খাটবে, এই সম্পর্ক খাটবে, এই সম্পর্ক খাটবে না। তখন এই সম্পর্ক বাতিল হয়ে যাবে, অবসলিট হয়ে যাবে। তখন তোমার কি করতে হবে, এই আদিদশাটাকে সম্পর্কের মধ্যে আনতে হবে। কিভাবে আনবো, কিভাবে আনবো, টি ইকুয়াল টু শূন্য সময়ের দশা কোথায় আনবো, আমি টি ইকুয়াল টু শূন্য সময়ের দশা এইখানে নিয়ে আসবো। তখন আমার এই সম্পর্কটা আর খাটবে না, লিখে রাখো, এই সম্পর্ক খাটবে না। তখন মডিফাইড সম্পর্ক, এইটা থেকে মডিফাইড, কারণ আদিদশা আসতেছে না, এই সম্পর্কে আদিদশাটা আসতেছে না, মডিফাইড ইকুয়েশন যেটা হবে, তখন সবকিছু একই রকমই হবে অনেকটা, খালি এই আদিদশাটাকে আনার জন্য, আদিদশা মানে কি, টি ইকুয়াল টু শূন্য সময়ের দশা না, আর দশা বলতে কি বলছিলাম, সাইনের পরের অংশই দশা। তো টি ইকুয়াল টু শূন্য যদি বসাই দাও, তাহলে দেখেন আদিদশাটা আদিদশা, তোমার যেটা করতে হবে, তোমার একটা এক্সট্রা প্লাস ডেল যোগ করতে হবে। তাহলে এখন তোমার সব সম্পর্ক ঠিক আছে। আগের যে ম্যাথটা করেছিলাম সেখানে বলছিলাম সাইনের পরের অংশই দশা, এখন একটু তাকাও তো এদিকে, সাইনের পরের অংশ কি, ওমেগা টি প্লাস ডেল। তার মানে এখন দশা কতটুকু, ওমেগা টি প্লাস ডেল পর্যন্ত। তাহলে টি ইকুয়াল টু শূন্যতে যেই দশা, সেটাই ডেল বলছিলাম। একটু মিলাও তো, টি এর জায়গায় জিরো বসাও, এই যে এইটুকু, এইটা হচ্ছে পুরাটা দশা, এই জিনিস পুরাটা দশা, এই পুরাটা দশা। তো টি, এই পুরাটা যদি দশা হয়, তাহলে দশা ইজ ইকুয়াল টু এত, টি ইকুয়াল টু শূন্য সময়ের দশা কত, সমীকরণ থেকে, হ্যাঁ একটু আগে তো মানবৃত্ত থেকে করছি, এবার সমীকরণ থেকে টি ইকুয়াল টু শূন্য সময়ের দশাটা কত হবে ভাইয়া, তুমি ওমেগা টি এর, ওমেগা তো থাকবেই, টি এর জায়গায় জিরো আর ডেল এর জায়গায় ডেল, তাহলে ওমেগা ইন্টু জিরো হয়ে যাবে জিরো, থাকবে কি শুধু ডেল, তাই না। তাহলে একটু আগে আমরা মানবৃত্ত থেকে আদিদশাকে পাইছি, এখন আমরা মডিফাইড সমীকরণ থেকে আদিদশা পাইছি। এই সম্পর্কটা
কে বলা যায় সাধারণ সম্পর্ক, এই সম্পর্কে সাধারণ সম্পর্ক হিসেবে বলা যায়। সাধারণ সম্পর্ক বা জেনারেল ইকুয়েশন মানে কি? জেনারেল ইকুয়েশন মানে ওই ইকুয়েশন যে ইকুয়েশন সব জায়গায় খাটবে, গতি শুরু যেখান থেকে মন চায় সেখান থেকে হোক। বলতো এই সম্পর্কটা এই সম্পর্কের ভিতরে আছে না? মানে এই সম্পর্কটার ভিতরে কি ও লুকানো আছে কি না? অবশ্যই আছে, অবশ্যই আছে। তুমি যদি কোনো একটা ম্যাথ করো গতি শুরু সাম্য অবস্থান থেকে হইছে, একটু আগে তো বলছিলাম গতি শুরু সাম্য অবস্থান থেকে হইলে এই সূত্রটা খাটবে। এখন আমি বলতেছি যে গতি শুরু সাম্য অবস্থান থেকে হইছে এরকম একটা ম্যাথ করতেছো, এই সম্পর্ক ইউজ করে ম্যাথ করছো, তোমার ভুল যাওয়ার চান্স আছে? ভুল যাওয়ার কিন্তু কোনো চান্স নাই, কোনোই চান্স নাই। কারণ তুমি জানো গতি শুরু যখন সাম্য অবস্থান থেকে হয় তখন আদি দশার ভ্যালু কত? 0। শুরু করবে এই সম্পর্ক দিয়ে, মানে ম্যাথ শুরু করবে এই সম্পর্ক দিয়ে। তোমার মাথায় থাকবে এই ইনফরমেশনটা, যে মাথায় থাকবে এই ইনফরমেশন, লিখো আমার সাথে। গতির শুরু সাম্য অবস্থান থেকে হলে ডেল কত আসছিল? ওই যে একটু আগে বের করছিলাম, এই যে কত আসছে? 0। এগুলোই তো ডেল নাকি? এটাই তো ডেল। ডেল কত আসছে? 0 আসছে। ডেল ইকুয়াল টু 0 বসাবো। আর গতির শুরু যদি অন্য অবস্থান থেকে হয়, ডেল তখন ডেলই বসবে, মানে ডেলের জায়গায় ডেলই বসবে, যেটা ভ্যালু আকারে হিসাব করে আসবে সেটা পরবর্তীতে বসাবো। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে বলতে পারি এটাকে কি সম্পর্ক? এটাকে অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি কি জেনারেল ইকুয়েশন। লিখে রাখো এটা, এটাকে বলা হয় জেনারেল ইকুয়েশন। জেনারেল ইকুয়েশন যে মনে আছে তোমাদের মহাকর্ষ বিকর্ষণ ম্যাথ যখন করেছিলাম, সেফ ফর্মুলা, এই হচ্ছে আমার সেফ ফর্মুলা। কারণ এই ফর্মুলা দিয়ে তুমি কখনোই ভুল করতে পারো না, তোমার কখনোই ভুল হবে না। ঠিক আছে, মানে এই ফর্মুলা দিয়ে শুরু করলে হয়তো একটা লাইন করে নিতে হবে। আমরা জানি গতি শুরু যদি সাম্য অবস্থান থেকে হয় তখন ডেল ইকুয়াল টু 0 হয়, তো ডেলের জায়গায় 0 বসাই নিতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? এখন প্রশ্ন হলো গতি শুরু যদি সাম্য অবস্থান থেকে না হয়ে অন্য অবস্থান থেকে হয়, তাহলে ডেলগুলো কেমনে বের করবেন? এটা নাইলে মনে রাখলাম গতি শুরু সাম্য অবস্থান থেকে হইলে ডেল ইকুয়াল টু 0 বসাই, কিন্তু গতি শুরু যদি সাম্য অবস্থান থেকে না হয়ে অন্য অবস্থান থেকে হয় তাহলে ডেল ইকুয়াল টু, এটাও বের করা খুবই সহজ। আমি এখনই একটা ম্যাথ দেখাবো, খুবই সহজে তুমি বের করতে পারো। একটু পরে এই যে এখনই দেখাবো, আগে আপাতত এই পর্যন্ত তোলো, তারপরে আমি সামনের দিকে আগাচ্ছি। আগে এই পর্যন্ত তোলো, এরপরে আমি সামনে আগাচ্ছি। সিজান তুলে ফেলছে, তালুকদার মৌ তুলে ফেলছে, ইত্তিফাক রূপ তুলে ফেলছে, ইফতিদা মুসারাত তুলে ফেলছে। ঠিক আছে, এই যে এই একটা ম্যাথ করবো, ম্যাথ করলে একদম পুরাটা বুঝে যাবা। এই যে, ঠিক আছে, এই ম্যাথটা তোলো, এই ম্যাথটা তোলো, এই ম্যাথটা করলেই পুরাটা বুঝে যাবা কিভাবে আসলে গতি শুরু যেখান থেকেই হোক আমি যে আদি দশা বের করতে পারি সেটা কিভাবে। তোলা হয়েছে, কি বলছে? গতির শুরু যদি, এই প্রশ্নটা কিন্তু খালি, ঠিক আছে, গতির শুরু যদি বিস্তার অবস্থান থেকে হয় তবে সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণার সমীকরণ লিখো, সরণ বনাম সময় গ্রাফ আঁকো। সমীকরণটা লিখতে বলছে এবং সরণ বনাম সময় গ্রাফ আঁকো। এই একটা ম্যাথের মাধ্যমে 10টা ম্যাথের কাজ হয়ে যাবে, এই একটা ম্যাথের মাধ্যমে। তো কি বলছে? বলে দিছে গতি শুরু কি সাম্য অবস্থান না, সাম্য অবস্থান হইলে হয়তো y ইকুয়াল টু a sin ওমেগা t দিয়ে শুরু করতে পারতাম সরাসরি, অথবা y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল দিয়ে শুরু করতাম, লিখে দিতাম ডেল ইকুয়াল টু 0। বাট এটা তো সাম্য অবস্থান থেকে গতি শুরু না। বলে দিছে গতি শুরু যদি বিস্তার অবস্থান থেকে, এটা ম্যাথমেটিক্যালি কিভাবে লেখে, এই লাইনটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখে? t ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু a, নাকি বিস্তার অবস্থান মানে কি কতটুকু y, a পরিমাণের y, তাই না? আগেই সে কোথায় যে আছে, যে এরকম আগেই সে এ পরিমাণ সরে আছে, তারপরে সে গতি শুরু করছে, তারপরে সে এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এরকম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার সমীকরণ প্রথমে লিখতে বলছে, সমীকরণ লিখতে বলছে, তো তোমার স্টার্টিং ইকুয়েশন কি হবে? এই টাইপের ম্যাথ যখন করবা স্টার্টিং ইকুয়েশন সবসময় সেফ ফর্মুলা বা জেনারেল ইকুয়েশন দিয়ে আঁকাবা। সেফ ফর্মুলা বা জেনারেল ইকুয়েশন দিয়ে আঁকাবা। লিখো, ধরি গতিটির সমীকরণ বা গতির সমীকরণ কি, কোনটা লিখবা? সাধারণ সমীকরণটা লিখবা, সাধারণ। ঠিক আছে, যখনই তুমি কনফিউজ কোন সম্পর্ক লিখবা, কই চলে যাবা? সাধারণ সম্পর্কে চলে যাবা।
ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন সমীকরণ লিখতে বলছে তোমার, সমীকরণ লেখার মানে বোঝো, সমীকরণ লেখা মানে কি মান বের করা, মান বের করা সমীকরণ লেখা কিন্তু এক জিনিস। সমীকরণ লেখা মানে যেগুলা স্বাধীন চলক ওগুলো, মানে যেগুলো স্বাধীন এবং অধীন চলক সেগুলো ছাড়া বাকি ধ্রুবকগুলোর মান বের করবা। দ্যাট মিনস সমীকরণ বের করার অর্থ হলো তোমার আসলে এ কে বের করতে হবে, ওমেগা কে বের করতে হবে, ডেল কে বের করতে হবে। ওয়াই আর টি কে কিন্তু বের করব না, ওয়াই আর টি চলক রূপে থেকে যাবে। আমি কেবল বের করব কি এ ওমেগা ডেল, কারণ এগুলোই কি একটা গতির জন্য ধ্রুবক রাশি। একটা গতি যখন শুরু হয়ে যাবে তখন ওইটা তো ফিক্সড, এগুলো ফিক্সড হয়ে গেল। এমন কিন্তু না একটা সরল দোলক দোলার সময় শুরু মুহূর্তে মুহূর্তে বিস্তার কমাবে বাড়াবে। হ্যাঁ তুমি বলতে পারো ভাইয়া বাস্তবে তো কমে, বাস্তবে তো বাতাস আছে, আমাদের এইচএসসি লেভেলে এডমিশন লেভেলে তো বাতাস নাই। বাতাস না থাকলে একটা গতি যেই বিস্তার নিয়ে শুরু ছিল সে সেই বিস্তার নিয়ে সারা জীবন চলতে থাকবে, ঠিক আছে। একইভাবে ওমেগা ডেল এগুলো তো এমন না যে চেঞ্জ হওয়ার সুযোগ আছে, এগুলো ফিক্সড হয়ে যাবে। দশা চেঞ্জ হবে মুহূর্তে মুহূর্তে, কিন্তু আদি দশা তো চেঞ্জ হবে না, আদি দশা তো আদি মুহূর্তের দশা, আদি মুহূর্তের দশা তো ফিক্সড, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমার এ ওমেগা আর ডেল বের করলেই কাজ শেষ। তোমার এই ম্যাথটার মধ্যে যেহেতু ওমেগা বের করার কিছু দেওয়া নেই, তো ওমেগাকে ওমেগা রূপেই রাখো, এ বের করার কিছু দেওয়া নেই, এ কে এ রূপেই রাখো। তোমার এই ম্যাথটার মধ্যে জাস্ট বের করতে হবে কাকে, ডেলকে। কিভাবে বুঝবা ম্যাথের মধ্যে ওমেগা বের করার জিনিস আছে কিনা, এ বের করার জিনিস আছে? এ সরাসরি দেওয়া থাকে, বলে দেওয়া থাকবে এ যে 6 সেন্টিমিটার দূরত্ব থেকে গতি শুরু হয়েছে, বা বিস্তারের ভ্যালু এত, এরকম ভাবে বলা থাকে। আর ওমেগা হয়তো কৌণিক কম্পাঙ্ক বলা থাকবে, অথবা পর্যায়কাল বললেও ওমেগা বের করা যেতে পারে, কম্পাঙ্ক বললেও ওমেগা বের করে, এইগুলোই নর্মালি থাকে। আমার এটা বেসিক্যালি জাস্ট এ আর ওমেগাকে ছাড়া জাস্ট ডেল বের করার ম্যাথ এটা, ঠিক আছে। তো চলো আমরা কিভাবে বের করব। প্রথমত সাধারণ সমীকরণ লিখলাম, তারপরে শর্ত লিখে দেবো, এটা হচ্ছে কন্ডিশন। লিখবো এখানে টি ইকুয়াল টু 0 এর জন্য y ইকুয়াল টু 0 বসিয়ে, y ইকুয়াল টু কত, a, শর্ত কি y ইকুয়াল টু a বসিয়ে। তাহলে এখানে আসো, y ইকুয়াল টু a, y এর জায়গায় a বসাই দেওয়া আছে, একবারে ভ্যালুগুলো বসাই দিই অন্য কালার দিয়ে। y এর জায়গায় কি বসাইলাম ভাইয়া, a বসাইলাম, a তো এই থাকবে সাইন ওমেগা টি, ওমেগা ইন্টু টি, টি এর জায়গায় কত বসাবো, 0, টি এর জায়গায় যদি 0 বসে দিলে এই দুইটা গুণ যে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না, 0 হয়ে যাবে, 0 প্লাস ডেল, ঠিক আছে। তাহলে আমার এ দুই পাশ থেকে কাটাকাটি 1 হয়ে যাবে, তাহলে এক পাশে আসতেছে সাইন ডেল আর এক পাশে আসতেছে 1, তাহলে সাইন ডেল ইজ ইকুয়াল টু 1, সাইন ডেল ইজ ইকুয়াল টু 1। এখান থেকে ডেল আমরা ইজিলি বের করতে পারবো না, ডেল আসবে কত, সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1। অবশ্যই অবশ্যই এটা কিসে করবা, রেডিয়ান মোডে করবা। সাইন ইনভার্স 1 ডিগ্রিতে করলে 90 দিবে। সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স, কস ইনভার্স, এগুলো আছে এবং ওমেগা টি জাতীয় জিনিসপত্র আছে, তাহলেই বলছি কি রেডিয়ান মোডে করতে হবে। তো রেডিয়ান মোডে যদি করো তুমি কি পেয়ে যাবা, সুন্দর মতন একটা জিনিস পাবা, সেটা হচ্ছে কি পাই বাই 2। রেডিয়ান মোডে করে দেখিও, সাইন ইনভার্স 1 পাই বাই 2 রেডিয়ান আসবে, ঠিক আছে, পাই বাই 2 রেডিয়ান। এত রেডিয়ান কোণ, তাহলে সমীকরণটি, এরপরেই তুমি চলে যাবা অতএব সমীকরণ। সমীকরণটা কি তাহলে, সমীকরণটা তাহলে কি, y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস পাই বাই 2, প্লাস পাই বাই 2। এভাবে যদি কেউ চাও রেখে দিতে, সে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আবার কেউ যদি চাও যে এটাকে আরেকটু ছোট করি, সেটাও করতে পারো, এভাবে রেখে দিলেও ফুল মার্কস পাবা। বাট কেউ যদি চাও আরেকটু ছোট করি, কিভাবে ছোট করে, তোমরা কি এই জিনিসটা পড়ছো, sin 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, ওই যে কোঅর্ডিনেট ঘোরানো, sin 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, sin পাই বাই 2 প্লাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। রেডিয়ান মোডে যদি বলো sin পাই বাই 2 প্লাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, ওইরকমই একটা ফরম্যাট না এখানে, sin পাই বাই 2 প্লাস থিটাটাই ওমেগা টি হিসেবে আছে, এটাই থিটার মতন, হ্যাঁ, sin পাই বাই 2 প্লাস সামথিং, তাহলে cos সামথিং হয়ে যায়। তাহলে এটাকে আরেকটা ভাবেও লেখা যায়, সেটা কি, আরেকটা ভাবে লেখা যায়, সেটা কি y ইকুয়াল টু a cos ওমেগা টি, কারণ আমি থিটার মতন চিন্তা করছি কাকে, ওমেগা টি, আর এটা পাই বাই 2 রেডিয়ান, কোঅর্ডিনেট ঘুরাইছি, ঠিক আছে, কোঅর্ডিনেট ঘুরাইছি, তাই না। তাহলে এভাবেও লিখতে পারো, এভাবেও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। অনেকে তো ডিরেক্ট এটাকে মুখস্থই করে ফেলে, অনেকে এভাবে মুখস্থই করে ফেলে। গতির শুরু যদি সাম্য অবস্থান থেকে হয় তাহলে ম্যাথে ব্যবহার করবো y ইকুয়াল টু a sin ওমেগা টি। গতির শুরু যদি বিস্তার অবস্থান থেকে হয় তাহলে ম্যাথে ইউজ করবো কি, y ইকুয়াল টু a cos ওমেগা টি। গতির শুরু যদি সাম্য অবস্থানও না, বিস্তার অবস্থানও না, র্যান্ডম কোনো অবস্থান থেকে হয়, তাহলে ব্যবহার করবো কি, y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল,
ঠিক আছে, অনেকে ডিরেক্ট কোনো গাইড বইয়ে দেখবা সমাধানগুলো যখন দেখবা যে গতি শুরু বিস্তার অবস্থান থেকে ডিরেক্ট এটা ইউজ করতেছে, কোনো আগে কিছু বলা শোনা নাই, ডিরেক্ট এটা ইউজ করে। তারপরে আমি বলবো এইচএসসি লেভেলে যদি ম্যাথ আসে এতটুকু পার্ট অ্যাটলিস্ট করে নিও, কয়েকটা লাইন, মানে নাম্বার কাটার চান্স থাকতে পারে। ঠিক আছে, এই সম্পর্কে এতটুকু একটু করে তারপরে ম্যাথ করা শুরু করতে পারো যদি টাইম থাকে। আর যদি টাইম একান্তই না থাকে তাহলে এখান থেকে শুরু করতে পারো। গতি শুরু যদি বিস্তার অবস্থান থেকে হয়, ধীরে দ্রুত ম্যাথ করতে হবে, অ্যাডমিশন লেভেলের স্পিড লাগবে, তখন তুমি ডিরেক্ট এখান থেকে শুরু করতে পারো। লিখবা আমরা জানি গতি শুরু বিস্তার অবস্থান হতে শুরু হলে সমীকরণটি y = a cos ωt। তারপরে মনে আছে গত ক্লাসে না গত ক্লাসে আমরা d2y/dt² + ω2y = 0 এই সম্পর্কের সমাধান করতেছিলাম। তোমরা অনেকেই আমাকে বলছিলা যে ভাইয়া cos তো সমাধান, সাইন নিয়ে করলেন যে। আমি তখন বলছিলাম যে হোল্ড করো, একটা ক্লাস পরে দেখো। আমি বলছিলাম যে cos ও একটা সমাধান দেখো, এইটা কি y = a sin ωt, y = a cos ωt, ওই জাতীয় না? ওই জাতীয়, মানে এইটাও কিন্তু বলতে পারো ওই যে আমরা যে d2y/dt² + ω2y = 0, এ তো এটা সমাধান নাকি? এই সম্পর্কটি সমাধান তো এটা, তাই না? আবার এই সম্পর্কের তো সমাধান এটা, আবার এই সম্পর্কের তো সমাধান y = a sin ωt। আমি বলছিলাম যে মাল্টিপল সমাধান সম্ভব, ওর কিন্তু একটা সমাধান না, মাল্টিপল সমাধান সম্ভব। ওই যে গেস করে করে যখন করছিলাম, ও যে কোনো কিছু হইতে পারে। তো মাল্টিপল সমাধানের মধ্যে কিন্তু এটাও একটা সমাধান, মানে এইটা এই ব্যবকলনীয় সমীকরণের সমাধান কিন্তু এটাও একটা, এই সমাধান ব্যবকলনীয় সমীকরণের সমাধান কিন্তু এটাও একটা, আর গত ক্লাসে যে পড়ছি a sin ωt ওইটা তো একটা সমাধান বটে। ঠিক আছে, সবাই কিন্তু ওর সমাধান, খালি আমাদের বুঝতে হবে কোন জায়গায় কোনটা ইউজ করব। যদি সাম্য অবস্থা থেকে গতি শুরু হয় তাহলে শুধু y = a sin ωt ইউজ করব। যদি বিস্তার অবস্থান থেকে গতি শুরু হয় তাহলে কি ইউজ করব? y = a cos ωt। যদি সাম্য অবস্থানে না, বিস্তার অবস্থানে না, অন্য জায়গা থেকে গতি শুরু তাহলে এটা। আর এটাকে সাধারণ সমীকরণ বলতে, কারণ এটা সব জায়গায় ইউজ করা যায়। এমন সাম্য অবস্থানে গতি শুরু হলে এটা ইউজ করা যাবে না, বিস্তার অবস্থানে গতি শুরু হলে এটা ইউজ করা যায়। এটাই বলতে পারো মাদার ফর্মুলা, এটা থেকেই বলতে পারো, বাকিগুলোতে আসা যায়। ঠিক আছে, তাহলে আমরা যা পড়লাম এই ম্যাথের দ্বিতীয় অংশটা করব গ্রাফটা একটু পরে, আগে যা পড়লাম সেটার সামারি এই যে এখানে। সবাই একটু লিখে ফেলো, এটা সবাই একটু এই পেজে লিখে ফেলো। এটা হচ্ছে সামারি, আমি যা বললাম এতক্ষণ। গতি শুরু সাম্য অবস্থা থেকে হলে এটা ইউজ করব, এটাতে আদি দশা 0। হ্যাঁ, গতি শুরু যদি বিস্তার অবস্থান থেকে হয়, মানে এটা হচ্ছে মাঝখান থেকে গতি শুরু, এই যে এরকম এখান থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে, আর এটা হচ্ছে এখান থেকে স্টার্ট হয়েছে, আর এইটা হলো এটা সাম্য অবস্থান, এটা বিস্তার অবস্থান, এটা স্টার্ট হয়েছে র্যান্ডম একটা জায়গা। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এইরকম টাইপের হলে এটা, এরকম টাইপের হলে এটা, এরকম টাইপের এটা। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝছো? তাহলে এটা কিন্তু বিস্তার থেকে শুরু হয় নাই, বিস্তারও না, বিস্তার তো পুরাটা, এতটুকু হচ্ছে বিস্তার, যতটুকু সর্বোচ্চ যায়, এটা র্যান্ডম একটা ওয়াই থেকে শুরু হয়েছে। ঠিক আছে, উলাল হোসেন বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম, তাহলে এই পর্যন্ত আশা করি লিখছো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি সামনের দিকে যাব, গ্রাফটা দেখাবো। একটু আগে যে জিনিসগুলোই পড়লাম, এই যে এই জিনিসগুলো পড়লাম, এটার দ্বারা করাইছিলাম, এই যে এটা। এখন দ্বিতীয় প্রশ্ন ছিল বাকি গ্রাফ আঁকানো। গ্রাফ আঁকানো তো সহজ, গ্রাফ আঁকানো তো গত ক্লাস পড়ে থাকলে একদম সহজ। তো গ্রাফ আঁকানোতে যাব, আমরা এটা করছিলাম একটু আগে। গতির শুরু যদি বিস্তার অবস্থান থেকে হয় তবে সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণাটির সমীকরণ লিখে ফেলছি, y = a cos ωt। কেউ যদি চাও যে y = a sin ωt + π/2 লিখবা, সেটাও কিন্তু লিখতে পারো। এটাও যদি কেউ লিখতে চাও এটাও কিন্তু সে লিখতে পারো, এটাও যদি কেউ চাও এটাও লিখতে পারো, একই কথা। এমন না যে ভুল হবে, কোনোটাতেই ভুল নেই। দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন ডান। দ্বিতীয় প্রশ্ন বলছে সরণ বনাম সময় সমীকরণটি লিখতে। ঠিক আছে, সরণ বনাম সময় সমীকরণটা লিখবো আমরা। সরণ বনাম সময় সমীকরণ না, গ্রাফটা, সরি। তাহলে আমার গ্রাফ আঁকাইতে হবে, কি গ্রাফ ভাইয়া? আমার গ্রাফ আঁকাইতে হবে হচ্ছে y অক্ষ বরাবর y আছে এবং x অক্ষ বরাবর কি আছে? t আছে। তো আমরা কি করি, আগে গ্রাফটার টেমপ্লেটটা দাঁড় করাই। হ্যাঁ, আচ্ছা, গ্রাফটা যখন আঁকাবো সুন্দর করে আঁকাই, আমি লাইন দিয়ে আঁকাই। এটা আমার y অক্ষ, হ্যাঁ, এটা আমার x অক্ষ। ঠিক আছে, এটা আমার y অক্ষ, এটা আমার x অক্ষ। ঠিক আছে, আচ্ছা, তো y অক্ষর
এটা হচ্ছে আমার কি ওয়াই, এটা হচ্ছে আমার কি টি। স্মরণ বনাম সময় না, যদি স্মরণ থাকে আমি কি সময় থাকে আমি কি বলছি, টু টি টি পর্যন্ত ভাগ করতে, তাই না, পর্যায়কাল টি পর্যন্ত, এরপরে 4 ভাগে ভাগ করবো, তাই না, 1 2 3 4, হ্যাঁ মোটামুটি একটা চোখের দেখায় ভাগ করে ফেললা। তো এটাকে একটা টি/4, এটাকে একটা টি/2, এটা একটা টি/4, এটাও একটা টি/4, তাহলে দুইটা মিলাই কি দুইটা টি/4 মানে 2 ইন্টু টি/4, দ্যাট মিনস টি/2। আর এটা কি তিনটা টি/4, তাহলে 3t/4। আর এটা এ দুটোটা 4টা টি/4, ঠিক আছে। আর ওয়াইটাকে ভাগ করবে কি দুই ভাগে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি, এটাও সমান সমানে মোটামুটি চোখের দেখায় যতটুকু, ঠিক আছে, মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে সম্পর্ক থেকেই তো গ্রাফ আঁকাবা, তাই না। সম্পর্কটা কি এখানে আমার, সম্পর্কটা কি 2 নাম্বারটা যখন করতেছি সম্পর্কটা কি, y = a cos omega t, কেউ যদি চাও লিখতে পারো, কেউ যদি চাও যে না ভাইয়া y = a sin omega t প্লাস π/2 লিখবা, সেটাও লিখতে পারো। কোনটা লিখবো বলো, কোনটা বেশি ভালো লাগে, কোনটা লিখবো বলো, এইটা লিখবো না ওইটা লিখবো, কোনটা লিখবো, কোনটা ভালো লাগে, যে কজ, আচ্ছা ঠিক আছে কজ একটা দিয়ে লিখে দিই, যেটা ইচ্ছা সেটাই লিখতে পারো, তোমার কোনো ঝামেলা নাই, একই আসবে রেজাল্ট। y = a cos omega t, ফাইন লিখলাম। এখন আমি কি করব, এখন আমি t এর ভ্যালুগুলো বসায় বসায় y এর ভ্যালুগুলো বের করব, ঠিক আছে, t এর ভ্যালুগুলো বসায় বসায় y এর ভ্যালুগুলো বের করব, ঠিক আছে। এটা দুইটা পয়েন্ট লিখলে আমি নিচে নিচে লিখি। তো t = 0 তে y কত আসে দেখো, y কত আসে, এই সম্পর্কে t এর জায়গায় 0 বসাবো, তাহলে y = a cos 0 না, t এর জায়গায় 0 বসাইলে cos 0 রেডিয়ান মোডে করো, রেডিয়ান মোডে কিন্তু, হ্যাঁ cos 0 রেডিয়ান মোডে করো, কত আসবে, cos 0 আর sin 0 করলে একই, cos 0 আর রেডিয়ান মোডে করো বা ডিগ্রি মোডে করো একই আসলে আসে, 1 আসবে, তাই না, এতটুকু অংশটা 1 আসবে, cos 0 অংশটা 1 আসবে, সাথে কি গুণ আছে, a গুণ আছে না, তাহলে 1 এইটুকুটা 1 আসছে, আর এটা কি a, তাহলে 1 * a, তার মানে ফাইনালি আসতেছে কি a। তাহলে আমার জিনিসটা দাঁড়াইলো কি, t = 0 এর জন্য y = কত আসলো a, তাহলে আমার প্রথম বিন্দুটার স্থানাঙ্ক হবে 0, a 0, তাহলে আমি t এর ভ্যালু 0 এর জন্য y এর ভ্যালু a, এই পয়েন্টটাতে যাব, এটাই তো আমার 0, a বিন্দু, তাই না, 0, a বিন্দু, তাই তো। সো 0, a বিন্দু, এটা আমার ফার্স্ট পয়েন্ট, আমি মার্ক করে রাখি, এটা আমার প্রথম বিন্দু, তো এটা হচ্ছে আমার প্রথম বিন্দু, ঠিক আছে, মার্ক করলাম। এরপরে আসি দ্বিতীয় বিন্দু, দ্বিতীয় বিন্দু কি বসাবো, দ্বিতীয় বিন্দু হচ্ছে t এর জায়গায় কত বসাবো, দ্বিতীয় পয়েন্ট কোনটা, t/4, t এর জায়গায় বসাই দিব t/4, t = t/4 তে y = কত, y = কত আসবে দেখি, তো y = a cos, এখন এখানে একটু ব্যাপার আছে, ওমেগা আছে না, ওমেগাটাকে কি লেখা যায়, π/2 লেখা যায়, সরি 2π/t লেখা যায়, ওমেগা = 2π/T, পড়ছি কিনা, অবশ্যই পড়ছি। ওমেগার জায়গায় বসাই দিলাম ভাইয়া 2π/T, আর t এর জায়গায় বসাই দিলাম t/4। তাহলে দেখো উভয় পাশ থেকে কিন্তু t কাটাকাটি, t কাটাকাটি, 4 2 কাটাকাটি হয়, নিচে একটা 2 থাকবে, তাহলে জিনিসটা সাকুল্যে দাঁড়াচ্ছে কি a cos π/2, এটাই তো দাঁড়াচ্ছে a cos π/2। তাহলে cos π/2 ক্যালকুলেটরে করো, কত আসে, ক্যালকুলেটর রেডিয়ান মোডে, ডিগ্রি মোডে করলে হবে না, রেডিয়ান মোডে করো, 0 আসে, তাহলে y = কত আসছে, 0 আসছে। তাহলে আমার এই বিন্দুর স্থানাঙ্কটা আসলে কত, এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে t/4, 0 বিন্দু, t/4, 0 বিন্দু, t/4, 0 বিন্দু, এটাই t/4, 0 বিন্দু, তাহলে এটাই আমার দ্বিতীয় বিন্দু হিসেবে রোল প্লে করবে। তাহলে এই হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট পাইলাম, সেকেন্ড পয়েন্ট পাইলাম, থার্ড পয়েন্ট চাইলে হিসাব করেও করতে পারো, আর চাইলে শর্টকাটও করতে পারো। শর্টকাটে কেমনে করে, সর্বোচ্চতে থাকলে শূন্যতে যাব, শূন্য থাকলে পরের সর্বোচ্চতে যাব, তাই না। তাহলে আমি এখন কোথায় আছি, শূন্যতে আছি, কি করব, সর্বোচ্চতে যাব, সর্বোচ্চ কোন সর্বোচ্চ, সর্বোচ্চটা কোন সর্বোচ্চ, উপরেরটা, মানে এটাও তো সর্বোচ্চ বলে, এটাও তো সর্বোচ্চ বলে, কোনটাতে যাবো, উপরেরটাতে যাবো নিচেরটাতে যাবো, t/2 এর জন্য উপরের সর্বোচ্চ নিচেরটাতে যাবো, কারণ আগে কোথা থেকে আসছিলাম, উপরের সর্বোচ্চতে, পরেরটাতে নিচেরটার সর্বোচ্চ, তার মানে আমি পরেরটার জন্য নিচের সর্বোচ্চ মানে এই বরাবর অর্থাৎ -a বরাবর এখানে গেলাম, এটা আমার তৃতীয় বিন্দু, t/2, কত -a পয়েন্ট। এরপরে পরের বিন্দুটা যখন যাই, এটার জন্য সর্বোচ্চ থাকলে শূন্যতে যাব, তাই না, সর্বোচ্চ থাকলে কোথায় যাব, পরেরটাতে, শূন্যতে। আবার শূন্যতে আসি, পরেরটাই কই যাব, সর্বোচ্চ, কোন সর্বোচ্চ, ওপরের সর্বোচ্চ নাকি নিচের, ওপরেরটাতে যাব না নিচেরটাতে যাব, কোথায় যাব, এ তে যাব নাকি -a তে যাব,
এ তে যাব, কারণ আগে মাইনাস এতে ছিলাম, নিচেরটাতে ছিলাম, পরেরটাতে উপরেরটাতে যাব, মানে ভাইস ভার্সা, আগে যেখানে ছিলাম পরেরটা অপোজিটটাতে যাব। তাহলে আমি এই বরাবর, এই যে এই বরাবর এইখানে কোথাও আসবে, এইটা হচ্ছে আমার টি কমা এ বিন্দু। বাস হয়ে গেছে, আমার সব পয়েন্ট পেয়ে গেছে। এখন তোমার কাজ হচ্ছে জাস্ট এটা কানেক্ট করে দাও, গ্রাফ রেডি, গ্রাফ রেডি, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমার গ্রাফ, ঠিক আছে? এগুলো যখন মিলাবা না, স্ট্রেট লাইন আকারে মিলাও না, ফ্রি হ্যান্ড মিলাবা, কেমন? এগুলো ফ্রি হ্যান্ড, ফ্রি হ্যান্ড মিলাবা, কেমন? ফ্রি হ্যান্ড, স্ট্রেট লাইন বানাই দিও না, এগুলো স্ট্রেট লাইন হয় না, এগুলো ফ্রি হ্যান্ড কার্ভ, ঠিক আছে? বুঝতে পারছো? ক্লিয়ার? এখন ভাইয়া বিস্তার আর ওয়াই বিষয়টা বুঝিনি, এটাকে আমি এটার জন্য আমি বলবো আগের ক্লাসগুলো করে আসলে বেটার। বিস্তার হচ্ছে সর্বোচ্চ ওয়াই, সবচেয়ে দূরে যতটুকু যাইতে পারে, আর ওয়াই হচ্ছে যে কোনো, এটা সবচেয়ে দূরেরটাও হইতে পারে, কাছেরটাও হইতে পারে, যে কোনো। ওয়াই হচ্ছে একটা চলক, যেই চলকের মান যে কোনো হইতে পারে, আর বিস্তার হচ্ছে ওয়াই চলকের সর্বোচ্চ মান, ঠিক আছে? এই যে সরলদোলক যদি হয়, সরলদোলকের এটাও একটা ওয়াই এতটুকু, এখানে থাকলে এটাও একটা ওয়াই এতটুকু, এখানে থাকলে এটাও একটা ওয়াই এতটুকু, ধরো এর বেশি সে আর দূরে যায় না, তাহলে এই ওয়াইটাকে আমরা এ বলবো, কিন্তু এই ওয়াই গুলারে এ বলবো না, এই ওয়াই গুলারে এ বলবো না। অন্যান্য জায়গায় থাকলে যে ওয়াই গুলো হবে সেগুলোকে এ বলবো না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই গ্রাফটা আঁকানো তাহলে আমাদের জন্য ব্যাপার না, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু করে ফেলছি, এগুলো কিন্তু আসে বোর্ডের ঘ নাম্বার প্রশ্ন, বোর্ডের ঘ নাম্বার প্রশ্ন। ভাই সাইন দিয়ে করেন, সাইন দিয়ে করাইলে কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই, তখন তুমি কি করবা? এই সম্পর্কটা ইউজ করবা। এখন আমি ভ্যালুগুলো বসাইছি কই? এই সম্পর্কে না, টি ইকুয়াল টু 0 তে ওয়াই ইকুয়াল টু, তখন তুমি লিখবা ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2, টি এর জায়গায় ভ্যালুটা বসাবা 0, আর এই জায়গায় পাই বাই 2, তখন সাইন পাই বাই 2 রেডিয়ান মোডে করবা, এটাই আসবে। করে দেখো, এই তখন এখানে ভ্যালুগুলো বসাবে, এটা তো ক্লাস 4-5 এর বাচ্চারাও পারবে, তাই না? এইটুকু তো অ্যাটলিস্ট পারা উচিত। তোমরা এখন 24 ব্যাচের স্টুডেন্ট, এইটা দিয়ে করাইলে আর এটা দিয়ে করাইলে কোনো পার্থক্য আছে? খালি এখন আমরা টি এর ভ্যালু 0 যে এই সম্পর্কে বসাইছি, তখন আমরা টি এর ভ্যালু 0টা এই সম্পর্কে বসাইতাম, দ্যাটস দ্য ডিফারেন্স। বাট এখানে সাকুল্যে ওয়াই এর মানে কোনো চেঞ্জ আসতো না, বুঝছো? ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এবার চলো সামনের দিকে আগাই, তাহলে আমরা এই গ্রাফগুলো পারবো। তাহলে এইগুলা দেখছো কত সোজা, যে কোনো জিনিসই তুমি তাহলে পারবা এখন থেকে। তাহলে চলো আমরা কিছু ম্যাথ করি, আমরা এখন ফুল ডোজ অনেকগুলা ম্যাথ করব। আমাদের কিন্তু মোটামুটি প্র্যাকটিস শিটের ম্যাথ হাফ করে ফেলার মতন নলেজ হয়ে গেছে, হাফেরও হাফের বেশি হবে না, হাফের মতন ম্যাথ করার নলেজ হয়ে গেছে। সবাই এই ম্যাথটা তুলবা। সরল ছন্দিত গতিসম্পন্ন একটি কণার বিস্তার 20 সেন্টিমিটার, পর্যায়কাল 30 সেকেন্ড, আদি সরণ 5 সেন্টিমিটার হলে কণাটির গতির সমীকরণ নির্ণয় করো। 10 সেকেন্ড পরে কণাটির দশা নির্ণয় করো। সরল ছন্দিত গতিসম্পন্ন একটা কণার বিস্তার দেওয়া আছে 20 সেন্টিমিটার ভ্যালু, পর্যায়কাল দেওয়া আছে 30 সেকেন্ড, আদি সরণ দেওয়া আছে 5 সেন্টিমিটার। কণাটার গতির সমীকরণ বের করতে বলছে, 10 সেকেন্ড পরে কণাটার দশা বের করতে বলছে। তো চলো করি আমরা এটা। বিস্তার মানে কি? এ দেওয়া নাকি ভাইয়া? এ দেওয়া আছে, এ কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার। আচ্ছা, কেউ যদি চাও পুরো ম্যাথটা সেন্টিমিটারে করবা, এই চ্যাপ্টারগুলোতে পারো, কোনো সমস্যা নাই। কেউ যদি চাও যে না ভাইয়া ম্যাথটা এসআই করবা, সেটাও পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এসআই নিয়েও করতে পারবা, চাইলে 20 সেন্টিমিটার রাইখেও করতে পারবা, তোমার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এ ইকুয়াল টু তোমাদের জন্য কোনটা সুবিধা? এসআই করবো নাকি সেন্টিমিটার রাখবো, বলো কোনটা করবো? কোনটা তো ভালো লাগে? এসআই সেন্টিমিটার, এসআই, আচ্ছা এসআই বলছো, ঠিক আছে এসআই করি 0.2, ঠিক আছে 0.2 মিটার, ফাইন। পর্যায়কাল টি, টি দেওয়া আছে কত? 30 সেকেন্ড। আর কি সরণ দেওয়া আছে, আদি সরণ, এটা কিন্তু শুধু সরণ না, আদি সরণ, হ্যাঁ, মানে একদম গতি যখন শুরু হয় তখন আদি সরণ বললে বুঝতে হবে টি ইকুয়াল টু 0 টাইমের সরণ। টি ইকুয়াল টু 0 টাইমে কত জায়গায় কতটুকু ছিল সেটা, হ্যাঁ, তাহলে লিখো টি ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার দ্যাট ইজ 0.05 মিটার, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, প্রথমে বলছে কণাটার গতির সমীকরণ বের করো। বলো প্রথম প্রশ্ন, এটা কি সাম্যাবস্থায় গতি শুরু হয়েছে? প্রশ্ন পরে কি মনে হলো? সাম্যাবস্থায় গতি শুরু হয়েছে, বিস্তার অবস্থায় গতি শুরু হয়েছে, নাকি র্যান্ডম অবস্থায় গতি শুরু হয়েছে? কোনটা? সাম্যাবস্থায় গতি শুরু নাকি বিস্তার অবস্থায়? র্যান্ডম, র্যান্ডম অবস্থান থেকে না।
বলতো যদি গতি শুরু মানে একদম আদিতে সাম্য অবস্থায় থাকতো তাহলে একদম মাঝামাঝি থাকতো। আদি সরণ বলতে কিছু থাকার কথা না, আদি সরণ 0 থাকার কথা। আদিতে সে সাম্য অবস্থায় থাকার কথা, সাম্য অবস্থায় সরণ 0 থাকার কথা যদি সাম্য অবস্থায় গতি শুরু হতো। আবার যদি বিস্তার অবস্থান থেকে গতি শুরু হতো তাহলে আদি সরণ 20 সেন্টিমিটারই থাকার কথা। বিস্তার থেকে শুরু হয়েছে না, সরলদৈর্ঘ্যটা আগেই 20 সেন্টিমিটার দূরে যেয়ে থাকতে হতো। কিন্তু না 0 সেন্টিমিটার না 20 সেন্টিমিটার, মাঝামাঝি একটা ভ্যালু 5 সেন্টিমিটার। তাই আমি কোন সম্পর্কটা ধরে করব? র্যান্ডম ইকুয়েশনের জন্য যে সম্পর্কটা ধরি, সমীকরণটা কত? y a sin ওমেগা t প্লাস ডেল, রাইট? বুঝতে হবে কিন্তু প্রশ্ন করি আমি কোন সম্পর্ক সমীকরণটা দিয়ে কাজ শুরু করবো, ঠিক আছে? এখন আমি এই সম্পর্কে আইসে আমি কি ডেল জানি? জানি না। আমি এ জানি? জানি। ওমেগা জানি? জানি না, বাট জানার ব্যাপার না, জানাটা বের করে ফেলো। তো তোমার বুঝতে হবে সমীকরণ বের করা বলতে, একটু আগেও ভাইয়া বলছিলাম, সমীকরণ বের করা বলতে কোন চলকগুলো বের করতে হবে? এটা, এইটা, এটা, এই তিনটা চলক বের করতে হবে। টি আর ওয়াই এগুলো চলক, এগুলো বের করবা না, এগুলো থাকবে। সমীকরণ বের করতে পারলে এগুলো থাকবে, এগুলো ছাড়া বাকিগুলো বের করবা। তো এর ভ্যালু তো আছে, এটা নিয়ে চিন্তা নাই। টি এর ভ্যালু থেকে ওমেগার ভ্যালু ইজিলি বের করা যাবে না? যাবে কিনা? অবশ্যই যাবে। ওমেগা ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 2 পাই বাই ক্যাপিটাল টি। 2 পাই বাই ক্যাপিটাল টি, টি এর জায়গায় বসাই দিবা কত? 30। টি এর জায়গায় যদি 30 বসাই দাও এটা কত আসবে? পাই বাই 15, পাই বাই 15 রেডিয়ান পার সেকেন্ড, তাই না? এই জায়গায় 30 বসছে, 2 আর 30 কাটাকাটি যে নিচে একটা 15 আছে, দ্যাটস ইট। আচ্ছা, এখন তুমি এই জায়গায় বাকি রইলো কি? ওয়াই এর ভ্যালু বসাইছো, ওমেগার ভ্যালু বসাইছো, আর কি বাকি রইলো? ডেল। এখন ডেল বের করবা। সো ডেল বের করার জন্য অলওয়েজ কিভাবে ডেল বের করতে হয় ভাইয়া? একটু আগে করাইছি। এই কন্ডিশনটা বসাই দিলেই ডেল বের হয়ে যায়। এই কন্ডিশন, আদি সরণ বা গতির শুরুতে সরণ, এইসব বসাই দিলেই ডেল বের হয়ে যায়, ঠিক আছে? সো তুমি কখনো এরকম আদি সরণ পাইলেই তুমি ডেল বের করতে পারবা। জাস্ট ভ্যালুগুলো বসাই তুমি লিখবা এখানে t ইকুয়াল টু 0-তে y ইকুয়াল টু কত? 5 সেন্টিমিটার বা 0.05 মিটার। তো এখন তুমি ভ্যালুগুলো বসাও। এখন তুমি এই সম্পর্কটা ভ্যালুগুলো বসাও। y এর জায়গায় এটা বসাবা, t এর জায়গায় 0 বসাবা, ঠিক আছে? জাস্ট সম্পর্কটাতে বসাই দাও। t y এর জায়গায় বসাইলে 0.05, এর জায়গায় বসাই দিবা কত? 0.2, এন্ড এই জায়গায় কি আছে? সাইন ওমেগা টি। ওমেগা টি, টি এর জায়গায় 0 বসছে, তার মানে ওমেগা টি 0 প্লাস ডেল। তারপরে তুমি কি করবা? এখান থেকে ডেলকে বের করতে 0.5 আর 0.2 যখন ভাগ 0.05 ডিভাইড বাই 0.2, তাহলে আসে কত? 0.05 ডিভাইড বাই 0.2, 0.25, রাইট? 0.25, আর এই পাশে আছে কত? সাইন ডেল। তাহলে এখন ক্যালকুলেটরে ইনভার্স করো, ক্যালকুলেটরে ইনভার্স করো, ইনভার্স করে ডেল বের করো। সো ডেল ইজ ইকুয়াল টু কত? সাইন ইনভার্স, আচ্ছা নিচেই লিখি, ডেল ইজ ইকুয়াল টু কত? সাইন ইনভার্স 0.25, রাইট? 0.25। এগুলো কিন্তু অবশ্যই রেডিয়ান মোডে করো। বেশিরভাগ ছাত্রছাত্রী এই ম্যাথগুলো ভুল করবে জাস্ট এই লাইনটাতে তারা রেডিয়ান মোডে করবে না, তারা ডিগ্রি মোডে করে ফেলবে। তখনই ভুলটা করবে, ধরাটা খাবে, ঠিক আছে? এই জায়গাটাতেই সাবধান থাকবা, ঠিক আছে? তাহলে কত আসছে ভাইয়া? 0.2526, 0.25 রাখলেই হবে। 0.25 আসছে আমার অ্যান্সার, 0.25 রেডিয়ান। দেখো এরকম আসছে কিনা, ক্যালকুলেটরে করছি সাইন ইনভার্স 0.25 রেডিয়ান মোডে, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। আমি ভাই সেন্টিমিটারে করলে 2.34 রেডিয়ান, তুমি ভুল করছো। তুমি একটারে সেন্টিমিটার রাখছো, একটারে মনে মিটার রাখছো, নাইলে তোমার এরকম হওয়ার কথা না, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আমি ডেলের ভ্যালু পেয়ে গেছি। তাহলে তুমি লিখবা অতএব সমীকরণটি, ফাইনালি তুমি সমীকরণ পাইছো। সমীকরণটি কত? y ইজ ইকুয়াল টু, এর ভ্যালু বসে যাবে, এর ভ্যালু কত? 0.2, ঠিক আছে? এর ভ্যালু বসে যাবে 0.2 সাইন ওমেগা, ওমেগার ভ্যালু বসে যাবে পাই বাই 15 টি প্লাস ডেল, ডেলের ভ্যালু বসে যাবে 0.25। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? বাস, সম্পর্ক দাঁড়ায় গেছে। এই সম্পর্কটা কি? এসআই এককে আছে, লিখে দিবা ইন এসআই ইউনিট, ইন এসআই ইউনিট। যদি এই ম্যাথটা y এর ভ্যালু 20, a এর ভ্যালু 5 এরকম রাইখে করতা, আর ফাইনাল লাইনেও 20 লিখতা, তাহলেও হতো। তখন তোমার লিখে দিতে হবে ইন সেন্টিমিটার ইউনিট, ইন সেন্টিমিটার সিএম ইউনিট লিখে দিবা, ঠিক আছে? যদি একদম ভাই এসআই না দিলে কিছু হবে
না দিলে কিছু হবে না, বাট লিখলে ভালো, যেটা ভালো সেটাই আমরা ফলো করব, ঠিক আছে। আর সেন্টিমিটারে করলে মাস্ট ইন সেন্টিমিটার ইউনিট লিখে দিতে হবে। এবং ভাই সিজিএস দরকার নেই, সেন্টিমিটার লিখলেই হবে, কারণ এখানে গ্রামের কোনো কাজ টাজ নাই, ঠিক আছে, এখানে গ্রামের কোনো কেজির কোনো কাজ নাই, ঠিক আছে। সো সেন্টিমিটার তুমি ভাষাগত প্র্যাকটিস যেটা সবসময় সেন্টিমিটার ইউনিট লেখা, ইনফ্যাক্ট মাঝে মাঝে প্রশ্নও সারা সমীকরণ দিয়ে বলবে সেন্টিমিটার এককে প্রকাশিত, ঠিক আছে। তখন তোমার সেন্টিমিটার এককে প্রকাশিত সব লেখা থাকলে বুঝতে হবে কি ওয়াই এর ভ্যালু যেটাই দেওয়া থাকুক সেটা সেন্টিমিটার আছে, এ এর ভ্যালু যেটাই থাকুক সেটা সেন্টিমিটারে আছে, ঠিক আছে। যদি থাকে এখানে কোনো ভ্যালু সেটা সেন্টিমিটার। আর ইন এসআই ইউনিট লেখা থাকলে বুঝতে হবে আরে বিস্তার এ আছে 0.2 কিসে এসআই এ মানে মিটার। যদি এই লেখাটাই থাকতো ইন সেন্টিমিটার ইউনিট তাহলে বুঝতে পারি 0.2 কিসে আছে সেন্টিমিটারে আছে, ঠিক আছে। এককের ইম্প্যাক্টটা বা প্রভাবটা পড়বে শুধু এই দুই চলকের উপর, এদের উপরে এককের প্রভাব পড়বে না, কারণ এখানে সেকেন্ড আর রেডিয়ান এগুলো চেঞ্জ করার কিছু নেই, সিজিএস একক হোক এসআই একক হোক যেই এককই হোক। গেল, এবার আসি এটারই 2 নাম্বার পার্টটা, বলছে 10 সেকেন্ড সময়ের পরে কণাটার দশা কত। তো আমরা জানি সাইনের পরের অংশই দশা, সাইনের পরের অংশই দশা, তাহলে সাইনের পরের অংশ দশা, তাহলে আমি লিখবো অতএব দশা ইজ ইকুয়াল টু কত, সাইনের পরের অংশ এইটুকুটা, দশা ইজ ইকুয়াল টু কত, পাই বাই 15 টি প্লাস 0.25, এটাই হচ্ছে দশা, এটা হচ্ছে টি সময়ে দশা। তোমাকে চাইছে কত সময়ের দশা, 10 সেকেন্ড সময়ের দশা। সো টি ইকুয়াল টু 10 সেকেন্ড বসিয়ে পাই দশা ইজ ইকুয়াল টু কত, পাই বাই 15 ইন্টু 10 প্লাস কত 0.25, যা আসে হিসাব করে তাই অ্যান্সার, রেডিয়ান মোডে অবশ্যই, যা আসে হিসাব করে তাই অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে পাই বাই 15 প্লাস 0.25 কত আসছে 0.459, 0.4, আচ্ছা একটু 10 দিইনি তো সরি, তাহলে 2.34 আসছে, 2.34 এত রেডিয়ান, বুঝতে পারছো। তাহলে আমার এতটুকু অ্যান্সার, বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে দেখো এই ম্যাথটা যদি 2 নাম্বার প্রশ্নটা এটাই ধরো ম্যাথ দিছে, 1 নাম্বারটা দেয়নি, 1 নাম্বারটা করে নিতে হতো না, করে নিতে হতো। এই জিনিসগুলোই কিন্তু স্যাররা পরীক্ষায় নর্মালি গ নাম্বারে ধরো এটা দিছে, তোমার কিন্তু তাহলে এই ধাপটা কিন্তু করে নিতেই হইতো, এটা কোনো বিকল্প নাই, ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার, বোঝা গেছে। নুসরাত মারিয়া বসো আমি ফেসবুকে অ্যাড হইতে পারিনি, অ্যাড হইতে কেন পারোনি লাস্টে বলিও, আমি তখন অ্যাড করে দিব লাইনে থেকে, ঠিক আছে। ঠিক আছে, লিখছো সবাই, লেখা হইছে, ক্লিয়ার। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের একটু বলি, মাঝে 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 স্যাররা এরকম করবে, দিয়ে দিবে একটি সরলচ্ছন্দিত গতিসম্পন্ন কণার সমীকরণটি হলো এরকম, y ইকুয়াল টু 15 cos ধরো পাই বাই 4 t প্লাস 2 ধরো এরকম, তোমাকে বললো দশা বের করতে, দশাটা বের করতে বললো, কি করব, দশা যদি বের করতে বলে আমি কি বলে দিব এই অংশটাই দশা, এই অংশটা দশা বলবো না, সাইনে নিতে হবে, মাথায় রাখবে এটাই বাই ডেফিনিশন, সাইনের পরের যে কোণের অংশটা সেটাই দশা হিসেবে বিবেচিত। তো তোমার কি করতে হবে, সাইন নিতে হবে, দ্যাট মিন্স তোমার এরকম ভাবে যদি সারা দিয়েও দেয় একটা সম্পর্ক দিয়ে বলে এর দশা কত, তুমি কি করবা, তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে ওই যে মনে আছে cos থিটাকে কি লেখা যায়, cos থিটাকে কি লেখা যায় সাইন 90 কি লেখা যায় 90 প্লাস থিটা, লেখা যায় কিনা, লেখা যায় তাই না, লেখা যায় তো রাইট। আচ্ছা বা এটাও লেখা যায় 90 ডিগ্রি যে কথা পাই বাই 2 রেডিয়ানও সেই কথা, এটাও লেখা যায়। তো তুমি cos থিটাকে যেমন এটা লিখতে পারো তেমনি এখানে আসবা 15 এর মতন থাকবে, সাইন আসবে, তোমার এই পুরা অংশটাই কিসের ন্যায় কাজ করবে, থিটার ন্যায় কাজ করবে, পুরো অংশটাই যদি থিটার ন্যায় কাজ করে তাহলে কি লিখতে হবে, সাইন পাই বাই 2 প্লাস থিটা, থিটা মিন্স কি পাই বাই 4
টি প্লাস 2। তাহলে এখন তুমি সাইনে নিছো, এখন তুমি লিখতে পারবা অতএব দশা ইজ ইকুয়াল টু কত, π/2 প্লাস π/4t প্লাস। ঠিক আছে, তারপরে তোমাকে 10 সেকেন্ড সময়ের দশা বলুক, 20 সেকেন্ড সময়ের দশা বলুক, 50 সেকেন্ড সময়ের দশা বলুক, টি এর জায়গায় ভ্যালু বসেই তুমি দশা বের করে দিতে পারবা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেছে? একদম ভাইয়া π/2 থেকে মাইনাস করা যায় না? হ্যাঁ যায়, তবে আমরা এই প্র্যাকটিসটা কম করি। কারণ কি আমি বলি, π/2 মাইনাস, যদি আমি প্লাস না দিয়ে মাইনাস দিতাম, মাইনাস দিলে আমার এই অংশটা মাইনাস হতো না? এই অংশটা মাইনাস মানে কি, এই অংশটা আসলে কি ওমেগা টি অংশটাই তো, রাইট? ওমেগা টি অংশটা মাইনাস মানে কি ওমেগার ভ্যালু হয় মাইনাস হতে হবে, বা টি এর ভ্যালু হয় মাইনাস হতে হবে। তো নর্মালি ওমেগার ভ্যালু মাইনাসটা যুক্তিযুক্ত, কারণ এটা ক্লকওয়াইজ ঘুরতেছে। আমরা যে মানবৃত্তটা দেখছি, মানবৃত্তের কণাগুলো কিন্তু সবসময় খেয়াল করছো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতো। ঠিক আছে, মানে ওমেগা প্লাস ছিল, আর যদি ওমেগা মাইনাস মানে কি ক্লকওয়াইজ ঘুরতেছে। তো নর্মালি আমরা এই জিনিসটা কনসিডার করি না, আমরা প্লাসটাই কনসিডার করি। এটা প্র্যাকটিস আর কি, ইউজুয়ালি এটাই প্র্যাকটিস, ওমেগা ইকুয়াল টু প্লাস রাখা। তো আমরা এর জন্য এটা প্লাস নিলে ওমেগা জাতীয় জিনিসটাও প্লাস থাকে। সো আমার মানে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েই ম্যাথ চালাই দেওয়া যায়, বুঝছো? ওইভাবেও হবে, হবে না যে তা না, বাট ওইটা আমাদের চর্চা করি না যে মানবৃত্তটা ক্লকওয়াইজ করতেছে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? এখন ভাই সাইন সহ কেন নিলেন না? দশা মানে কি, দশা মানে কোন, সাইন মানে কোন? সাইন 30 ডিগ্রি কোন নাকি শুধু 30 ডিগ্রি কোন, কোনটা কোন? সাইন 30 ডিগ্রি এটা তো একটা অনুপাত, আর 30 ডিগ্রি এটা একটা কোণ। সো তোমার কোণ নিতে হবে, মানে দশা নিতে হবে। মানে দশা মানে কি, তোমার জাস্ট সাইনের পরের যে কোণের অংশটা সেটা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা পারবো। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এই সম্পর্কটা শিখছি, রাইট? y ইকুয়াল টু a sin ওমেগা t শিখছি। কখন প্রযোজ্য ছিল? সাম্য অবস্থান থেকে গতি শুরু হলে প্রযোজ্য ছিল। তোমাদের অলরেডি শিখাই ফেলছি ভাইয়া, বিস্তার অবস্থান থেকে গতি শুরু হলে কি হবে। তারপরে সাম্য অবস্থান না বিস্তার অবস্থান, র্যান্ডম অবস্থাতে গতি শুরু হলেও কি হবে, কোনটা ইউজ করবে সেটা তোমরা এখন জানো। এখন আমি তোমাদের বেগের সম্পর্ক শেখাবো। একটু আগ পর্যন্ত আমরা ধরো 10 সেকেন্ড সময় কণাটা কই যেয়ে আছে, 15 সেকেন্ড পরে কণাটা কই যেয়ে আছে, 4 সেকেন্ড পরে কণাটা কই যেয়ে আছে, মানে ওয়াই কত, এগুলো বের করতে পারি, তাই না? এই সম্পর্কগুলোকে কাজে লাগাই। এখন আমরা যেটা করব, 5 সেকেন্ড পরে কণাটার বেগ কত, 2 সেকেন্ড পরে কণাটার ত্বরণ কত, এই বেগ ত্বরণেরও রিলেশনশিপ দাঁড় করাই ফেলবো। সো দ্যাট আমি একটা টাইম জানলে ওই টাইমে কণাটা কত বেগে দুলতেছে, বেগটা কত, ওই টাইমে কণাটা কত ত্বরণ আছে কণাটার মধ্যে, এটা সরল দোলক দুলতেছে, প্রতি মুহূর্তে মুহূর্তে তার বেগ কত, ত্বরণ কত, এগুলো যেন বের করতে পারি। এটা আমরা শিখবো। আর এটা বের করা খুবই সহজ, তোমাদের যে নলেজ আছে সেই নলেজ দিয়েই হয়ে যাবে। এই যে সম্পর্কটা আছে, এটা কিসের সমীকরণ? সাম্যাবস্থায় গতি শুরু হলে সরণের সমীকরণ। এই সমীকরণটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, তুমি কি করলা, dy/dt করলা, তাহলে কি পাওয়া উচিত? বেগ পাওয়া উচিত না? এটা কণার সরণের সমীকরণ। কণার সরণের সমীকরণকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো সময়ের সাপেক্ষে, আমরা জানি সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। তাহলে বেগ পেয়ে যাবে না? বেগ পেয়ে যাচ্ছে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলেই আসলে বেগের সমীকরণ চলে আসবে। তো ডিফারেন্সিয়েশনটা করে ফেলি আমরা। তাহলে এটা কি d dt অফ y এর ভ্যালু লিখে দেব a sin ওমেগা t। হ্যাঁ, ওমেগা t। তাহলে এখন এটাকে যখন ডিফারেন্সিয়েট করবা, a ধ্রুবক হিসেবে সামনে চলে আসবে। সাইনকে ডিফারেন্সিয়েট করলে আমরা সবাই জানি কি আসে, cos আসে। তাহলে cos ওমেগা t। ওমেগা টি অংশটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে না, কারণ তুমি পুরো ডিফারেন্সিয়েশনটা তো ওমেগা টি এর সাপেক্ষে না, শুধু টি এর সাপেক্ষে করতে হবে। ওমেগা টিটাকে আরেকবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। ওমেগা টিটাকে আরেকবার যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে ওমেগা আসবে শুধু। ওমেগা ধ্রুবক হিসেবে সামনে আসবে, টি কে ডিফারেন্সিয়েট করলে টি এর সাপেক্ষে 1 আসে। তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে কি? জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, v is equal to a ওমেগা cos ওমেগা t। এই হচ্ছে আমার সম্পর্ক। কার সম্পর্ক? বেগের সম্পর্ক। এই সম্পর্কটা তুমি ইউজ করতে পারো কিসের জন্য? ধরো 10 সেকেন্ড সময়ের বেগ কত, টি এর জায়গায় 10 বসাই দিবা, ওমেগা জানলে ওমেগা বসাই দিবা, এ জানলে এ বসাই দিবা। তাহলে 10 সেকেন্ড সময়ে কণাটার বেগ কত ছিল সেটা তুমি বের করে ফেলতে পারবে। তবে তোমাদের কাছে একটা প্রশ্ন, এই সম্পর্কটা সবসময় ইউজ করা যাবে? মানে ধরো একটা সরল দোলকের গতি সাম্য অবস্থা থেকে শুরু হয়নি, বিস্তার অবস্থা থেকে গতি শুরু হয়েছে, তখন কি এই সম্পর্কটা ইউজ করতে পারবো? এই সম্পর্ক ইউজ করে বেগ বের করতে পারবো? পারবো না তো। কারণ কি, এই সম্পর্কটা আসছে কোথা থেকে? এটার অরিজিন কোথায়? এটার অরিজিন হচ্ছে এইটা। আর এই অরিজিনের সম্পর্ক যেটা, যে সরণের সম্পর্কটা, এইটা তো সাম্য অবস্থায় গতি শুরু হলে বোঝায়। তার মানে এই সম্পর্কটাও সাম্য অবস্থান থেকে গতি শুরু হলেই ব্যবহার করতে পারবো, অর এলস ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন অন্যান্য অবস্থাতেই গতি শুরু হলে কি করবো? বারবার এরকম ডিফারেন্স করবো না? এর চেয়েও একটা দারুণ বুদ্ধি আছে আমার কাছে।
সেই দারুণ বুদ্ধিটা একটু দেখো সবাই। আমরা একটা কাজ করি, ছোট্ট একটা কাজ করলেই দেখবা যে আমাদের আর কষ্ট করে এই সম্পর্কটা নিয়ে বারবার টানা হেঁচড়া করতে হবে না। হ্যাঁ, আচ্ছা, এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটার কে আমরা একটু সাজায় গুছায় লিখি। হ্যাঁ, এটাকে এর মতন রাখি, তারপরে ভেতর, আচ্ছা এ না, ওমেগাটাকে ওমেগার মতন রাখি। তারপরে এই যে এ আছে কজ ওমেগা টি আছে, তাই না? আমি এটাকে কি এভাবে লিখতে পারি? রুটও করলাম, স্কোয়ারও করে দিলাম, সমস্যা আছে কোনো সমস্যা আছে? রুটও করে দিলাম, স্কোয়ারও করে দিলাম, লাইন একই না? একই লাইন। আমি ওমেগাটাকে জাস্ট বাইরে বের করছি, রুটও করছি, স্কোয়ার করেছি, মানে ব্যালেন্স করে দিছি আর কি। কেন করলাম এখনই বুঝতে পারবা। তোমরা সবাই এই জিনিসটা কি জানো না যে সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1? জানো তো, তাই তো? আবার তাহলে এই জিনিসটাও তো নিশ্চয়ই জানা, মানে একই কথা। এই জিনিসটা জানলে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় কিনা? লেখা যায়। তো আমি এখন এই কাজটাই ঘটাতে হচ্ছে। এখানে কজ স্কোয়ার ওমেগা টি আছে না, ওমেগা টিটাকে থিটার মতন চিন্তা করে আমি ওমেগাকে ওমেগার মতন রাখলাম, রুট এ স্কোয়ারকে এ স্কোয়ারের মতন রাখলাম, আর এই যে কজ স্কোয়ার ওমেগা টিটাকে আমি লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। কোনো সমস্যা আছে? এই সম্পর্কটাই জাস্ট লিখছি, আর কিছু না, নতুন কিছু ট্রাই করিনি। ঠিক আছে না? লেখা যায়। এটা করে কি লাভ হইলো? আমি এখন এ স্কোয়ারটাকে ভেতরে গুণ আকারে পাঠিয়ে দিব, ওমেগা ওমেগার মতন থাকবে। এ স্কোয়ারটাকে ভেতরে গুণ আকারে যদি পাঠিয়ে দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এটা করে কি লাভ হইলো? এটা করে একটা লাভ হইলো, সেটা হচ্ছে এই যে এই সম্পর্কের লাস্টের পার্টটার দিকে একটু তাকাও। এই অংশটা এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, একটু চেনা চেনা লাগতেছে না এটার মতন? এইটাকেই যদি উভয় পক্ষে স্কোয়ার করে দাও, উভয় পক্ষে বর্গ করে দিলে কি? এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি আসলে কি? ওয়াই স্কোয়ার। এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি আসলে কি? ওয়াই স্কোয়ার। তার মানে আমার এই রিলেশনশিপটা যেটা, এই রিলেশনশিপটা ভি ভি ধরেই তো আগাচ্ছিলাম না, এগুলো তো সব ভি, তাই তো? সো ভি ধরে যে আগাচ্ছিলাম এই সম্পর্কটা, এই ভি ইজ ইকুয়াল টু এই জিনিসটা ওমেগা রুট ওভার এ স্কোয়ারের মতন থাকুক, মানে এই যে ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার, এই অংশটা যেটা আছে, এই অংশটাকে আমরা ওয়াই স্কোয়ার দ্বারা রিপ্লেস করে দিলাম। তাহলে লাভটা কি হলো? এই যে সম্পর্কটা আসলো, এই সম্পর্কটার মধ্যে ওয়াই কে, হ্যাঁ একবার আমি ওয়াই এর স্থলে এ সাইন ওমেগা টি বসিয়েছি, কথা সত্য, হিসাব টিসাব করে আবার এ সাইন ওমেগা টির ভ্যালু আবার রিটার্ন করে দিছি না? ধরো একটা 10 টাকা তুমি নিছিলে, আবার 10 টাকা তুমি ফেরত দিয়ে দিছো, রিটার্ন তো করে দিছো, মানে আবার ওয়াই রূপেই তো নিয়ে আসছো। তাহলে সুবিধাটা হলো এই যে এই সম্পর্ক একটু আগে আমরা লিখছিলাম, এই যে এই সম্পর্কটা, এইটা সার্বজনীন না, এটা অনলি, লিখো আমার সাথে সাথে, সাম্য অবস্থান হতে গতি শুরু হইলে প্রযোজ্য, হতে গতির শুরু হলে প্রযোজ্য। আর এইটা হচ্ছে তোমার সার্বজনীন সেফ ফর্মুলা বা জেনারেল ইকুয়েশন। সেফ ফর্মুলা লিখো, সেফ ফর্মুলা। কেন সেফ ফর্মুলা এটাকে বলতেছি? কারণ এই সম্পর্কটা সাম্য অবস্থা থেকে গতি শুরু হোক, বিস্তার অবস্থা থেকে গতি শুরু হোক, বা র্যান্ডম কোনো অবস্থা থেকে গতি শুরু হোক, সবসময় ইউজ করতে পারো, কারণ এই সম্পর্কে তো ওয়াই ইনট্যাক্ট। এখন কেউ যদি চায় যে বিস্তার অবস্থান থেকে গতি শুরুর জন্য ম্যাথ করবে, তো তখন তার করণীয় কি? সম্পর্ক এটাই, খালি সে যখন ম্যাথ করবে, সে ম্যাথ করার সময় ওয়াই কে আর এ সাইন ওমেগা টি লিখবে না, ওয়াই এর স্থলে কি লিখবে? এ কজ ওমেগা টি লিখবে। বাস, এটার আর চেঞ্জ করা লাগতে হইলো না, এটা আমার ইনট্যাক্ট, হাত ধরলাম না এটাতে। কেউ যদি সাম্য অবস্থাও না বিস্তার অবস্থাও না এমন কোনো গতির জন্য বেগ বের করতে চায় কোনো একটা সময়ে, সে কি করবে? এই সম্পর্কের ওয়াই এর জায়গায় এইটাও ইউজ করবে না, সে ইউজ করবে কি? y ইকুয়াল টু এ cos ওমেগা টি, এ সাইন ওমেগা টি প্লাস টা, এটা ইউজ করব। নর্মালি আমরা কখনো এটার ভিতরে সমীকরণ ব্যবহার করব না, আমরা এই সম্পর্ক দিয়ে, ধরো সাপোজ তোমাকে বললো 10 সেকেন্ড সময়ে কণাটির বেগ কত, আমি যেটা করি স্টুডেন্ট হিসেবে, আমি 10 সেকেন্ড সময়ে গতি শুরুটার কন্ডিশন কেমন, সাম্যাবস্থা, বিস্তার অবস্থা নাকি র্যান্ডম, যেই শর্তই হোক সেই শর্তের সমীকরণটা নিই, সাইন ওমেগা টি হতে পারে, সাইন ওমেগা টি প্লাস ডেল হতে পারে, কজ ওমেগা নেই, নিয়ে টি এর ভ্যালু 10 সেকেন্ডের জন্য চাইছে, টি এর ভ্যালু 10 বসাই ওয়াইটাকে বের করি, ওয়াই এর ভ্যালুটা বের করি, 10 20 30 40 50 যাই হোক বের করি, ওই ওয়াই এর ভ্যালুটা আমি পরে এখানে বসাই। তাহলে আমার কাজ কি হয়ে গেল? সহজ হয়ে গেল না?
আমার এটার ভেতরে আর সমীকরণ সূত্র বড় করে লাভ নেই। আমি এই সূত্র দিয়ে ওয়াই এর ভ্যালু পর্যন্ত আসি, তারপরে আমি ওই ভ্যালুটা নিয়ে এখানে এনে বসাই, তারপরে আমার কাজে সামনেই দেখবো এরকম ম্যাথ আসছে, সামনেই দেখবো। ঠিক আছে, তো আমরা কি শিখলাম? ফর্মুলা শিখলাম দুইটা। বেগের সম্পর্কের ফর্মুলা শিখলাম কয়টা? দুইটা। একটা হলো গিয়ে এটা ইউজ করতে পারবে কখন? শুধুমাত্র গতি শুরু যদি সাম্যাবস্থান থেকে হয়। আর একটা ফর্মুলা শিখলে কি এটা সকল ক্ষেত্রে, সাম্যাবস্থায় গতি শুরু হোক, বিস্তার অবস্থানে গতি শুরু হোক, যে কোনো জায়গা থেকে। আমি সবসময় স্টুডেন্ট হিসেবে এটা ইউজ করতাম। এটা আমি ইউজ করিই নেই বলতে পারো। তারপরেও কেন শিখাইলাম? কারণ জানা থাকা ভালো। মাঝে মাঝে এমসিকিউতে আসে যে সাম্যাবস্থায় গতি শুরু হলে নিচে কোন সম্পর্ক এটা আছে, এটা তুমি জীবনেও দেখলা না খালি চোখে, তাহলে তুমি পারবা কেমনে? ঠিক আছে, আর এই ফর্মুলা ব্যবহার করা ছাড়া আরেকটা উপায় ছিল এরকম টাইপের 3টা ফর্মুলা দাঁড় করানো। মানে সাম্যাবস্থায় গতি শুরু হলে এটা শিখছি না, এটাকে ডিফারেন্সিয়েট করছি না, ডিফারেন্সিয়েট একটা রাশি আসছে না, এই যে এটা একটা মুখস্থ করলাম। বিস্তার অবস্থায় গতি শুরুর জন্য আরেকটা সম্পর্ক শিখছি না, y = a cos ωt। ওইটাকে ডিফারেন্সিয়েট করতে পারতাম না? পারতাম। ওইটাকে ডিফারেন্সিয়েট করলে একটা ভি এর সম্পর্ক আসতো না? ওইটা হয়তো বিস্তার অবস্থায় গতি শুরু হলে বেগের সমীকরণের সূত্র। আবার y = a sin ωt + del র্যান্ডম পজিশনের জন্য সূত্র শিখছি, ওইটাকে যদি ডিফারেন্সিয়েশন করতাম ভি এর একটা সম্পর্ক আসতো, ওইটা হয়তো র্যান্ডম অবস্থান থেকে গতি শুরু হলে বেগের সমীকরণ। তো এত ঝামেলা যাওয়ার দরকারই নেই, জাস্ট ফলো দিস ফর্মুলা অ্যান্ড ইউ উইল গেট ইউর জব ডান। ঠিক আছে, আর কিছু লাগেই না। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের আরেকটা জিনিস একটু বলবো। এইটা ছিল সরণের সমীকরণ, আর এটা হচ্ছে সরণের সর্বোচ্চ মান। বেগের সমীকরণ হচ্ছে এটা, বেগের সর্বোচ্চ মান কত? এই যে একটা সহলচলিত গতি সম্পন্ন কণা দুলতেছে, মনে আছে কিনা দেখি তো, কোথায় বেগটা সর্বোচ্চ থাকে? কিনারে না মাঝখানে? ওই চেনাইছিলাম আমি তোমাদেরকে ফ্যামিলির ঘটনা দিয়ে। কোথায় বেগ সর্বোচ্চ থাকে, কিনারে না মাঝখানে? দোলার কোন মুহূর্তে বেগটা সর্বোচ্চ থাকে? মাঝখানে, সাম্য অবস্থানে, তাই না? বেগ সর্বোচ্চ থাকে, ওখানে স্পিড থাকে। কিনারে দেখলাম না একটু বেগটা স্লো হয়ে যায়, জিরো হয়ে যায়। কিনারে বেগটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখি। তো আমরা বেগ সর্বোচ্চ চাই, কি করব? কোথায় বেগ সর্বোচ্চ হয়? মাঝখানে। তাহলে আমি লিখবো ভি = Vmax হবে কখন? যখন y = কত? 0। রাইট? কথা সত্য না কি ভুল? কথা সত্য, তাই না? মাঝখানে যখন থাকে তখন বেগ সর্বোচ্চ হয়, তাই না? তাই তো। এখন এই বেগের মানটা কত এবং Vmax এর মান কত? Vmax বলতে এখানে বসাই দাও, y জায়গায় 0 বসাই দাও। y জায়গায় যদি 0 বসাই দাও তাহলে ওমেগা, এটা 0 হয়ে যাবে, তাহলে √a², রুট আর স্কয়ার চলে যাবে, তাহলে থাকবে কি ওমেগা a। এইটা একটা সম্পর্ক। এটা হচ্ছে সর্বোচ্চ বেগের রাশিমালা। ঠিক আছে, সর্বোচ্চ বেগের রাশিমালা। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে সূত্র শিখলাম কয়টা? একটা, দুইটা। বেগ সর্বোচ্চ হয় কখন? এমসিকিউ শিখলাম কয়টা? একটা। আর সর্বোচ্চ বেগের মান কত? আরেকটা সূত্র। এটা তিনটা সূত্র। ঠিক আছে, আচ্ছা। এবার চলো এর পরেরটাতে আমরা এখন ত্বরণের রাশিমালা শিখবো। ত্বরণের রাশিমালা কিভাবে পাওয়া উচিত? বেগের রাশিমালাকে ডিফারেন্সিয়েট করলে, নাকি dv/dt, রাইট? বেগকে ডিফারেন্সিয়েট করলে সময় সাপেক্ষে ত্বরণ পাওয়া যায়। তো আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসলে লিখবো? ddt of v, v এর জায়গায় ফর্মুলা দিয়ে দিই, এটা দিয়ে দিই, a ওমেগা cos ωt। ঠিক আছে, তো আমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে ভাইয়া কি পাবো? a ওমেগা তো ধ্রুবক হিসেবে সামনে চলে আসবে, cos ওমেগাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে -sin ωt। আবার ওমেগা টিটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? করতে হবে। আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ওমেগাটাকে ফেরত চলে আসবে। তাহলে সাকুল্যে এই জিনিসটা দাঁড়ায় এরকম, a = -a ওমেগা² sin ωt। ঠিক আছে কিনা? ঠিক আছে, রাইট? এই হচ্ছে আমার কি সূত্র? কিসের সূত্র? ত্বরণের সূত্র। বলো তো এই সূত্রটা কি আমি সবসময় ইউজ করতে পারবো? ত্বরণের এই সূত্রটা কি সবসময় ব্যবহার করা যাবে না? কারণ এটার অরিজিন কোথায়? এটার অরিজিন কোথায়? এটা। তার মানে এটা সাম্য অবস্থাতেই গতি শুরু হইলেই ব্যবহার করা যাবে। লিখে ফেলো, অনলি সাম্য অবস্থান হতে গতির শুরু হলেই এটা ইউজ করতে পারবা। ঠিক আছে, অনলি সাম্য অবস্থাতে গতি শুরু হলে এটা ব্যবহার করা যাবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটারও একটা ভার্সন দরকার ওরকম। তো চলো এটারও একটা ভার্সন দাঁড় করাই ফেলি, তাহলে তো কাজ সহজ হয়ে যায়। তো এটার ভার্সন দাঁড় করানো আরো সহজ। কেমনে সহজ? এটা কি
ওয়াই ইকুয়াল টু এ মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি না, ওমেগা স্কোয়ারটা একটু এক পাশে নাও, মাইনাস ওমেগা স্কোয়ার কিউব, মাইনাস ওমেগা স্কোয়ারকে একটু একটা পাশে রাখো, এ সাইন ওমেগা টি যে অংশটা আছে সেটাকে একটু এক পাশে রাখো, মাইনাস ওমেগা স্কোয়ারকে একটু আলাদা রাখলাম, এ সাইন ওমেগা টি একটু আলাদা রাখলাম, একই জিনিস। এ সাইন ওমেগা টি দেখো তো চেনা চেনা লাগে কিনা, ওয়াই, অর্থাৎ এই এ সাইন ওমেগা টি এর জায়গায় তুমি ওয়াইটা বসাই দিলেই কিন্তু জব ডান। ঠিক আছে, তাহলে তুমি এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছ, মাইনাস, এটা লাল কালার দিয়ে লিখি নাকি, এ ইকুয়াল টু কত পাচ্ছ, মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এই যে রিলেশনশিপটা আসলো এইটাই হচ্ছে সেই সেফ ফর্মুলা, সেফ ফর্মুলা। ঠিক আছে, এটাই সেই সেফ ফর্মুলা। এই ফর্মুলাটা তুমি সবসময় ইউজ করতে পারো, কারণ এই ফর্মুলায় ওয়াই এখনো বসানো হয় নাই। ওয়াই তোমার মন চাহে তো এভাবে বসাও, মন চাহে তো অন্যভাবে বসাও, কোনো প্রবলেম নাই। তাহলে এটা সবসময় ইউজ করা যাবে, গতিশুরু সাম্যাবস্থা থেকে হোক, গতিশুরু বিস্তার অবস্থান থেকে হোক, যেখান থেকে হোক। ঠিক আছে, তাহলে আমরা ত্বরণেরও কয়টা সূত্র শিখলাম, দুইটা সূত্র শিখলাম, মেইনলি ইউজ করবো এটাই ম্যাথগুলোতে। ঠিক আছে, আচ্ছা এবার বলো ত্বরণের সর্বোচ্চ মান কখন হবে, এ ইকুয়াল টু এম এক্স হবে কখন, কখন হবে দেখি কে আর কে কে বলতে পারে, এটা কে কে বলতে পারে দেখি, পড়াইছি প্রথম ক্লাসে, টেকনিক্যালি পড়াইছি। দেখো প্রথম ক্লাসে এরকম একটা সূত্র শিখাইছিলাম নাকি, এক্স বা ওয়াই যেটাই বলো, হ্যাঁ পড়াইছিলাম, কি বলছিলাম, ওয়াই যেখানে সর্বোচ্চ এফ সেখানে সর্বোচ্চ, নাকি ওয়াই বাড়লে এফ বাড়ে, ওয়াই যেখানে সর্বোচ্চ এফ সেখানে সর্বোচ্চ, আর এফ ইকুয়াল টু কি, এম এ, এফ যেখানে সর্বোচ্চ ত্বরণ তো সেখানে সর্বোচ্চ হবেই, তাই না, এফ যেখানে সর্বোচ্চ ত্বরণ তো সেখানে সর্বোচ্চ হবেই, তাই তো। সো আলটিমেটলি সর্বোচ্চ এ ম্যাক্স কখন হবে, যেখানে বেগ সর্বোচ্চ, বল সর্বোচ্চ, বল সর্বোচ্চ যেখানে বিস্তার সর্বোচ্চ হয় সেখানেই বল সর্বোচ্চ হয়। তাহলে বিস্তার সরণ যেখানে সর্বোচ্চ সেখানেই কিন্তু ত্বরণ সর্বোচ্চ, তাই না। এই যে এই সূত্র এইটাই বলে, ওয়াই সবচেয়ে বেশি, ওয়াই বাড়লে এফ বাড়ে, ওয়াই যেখানে সবচেয়ে বেশি এফ সেখানে সবচেয়ে বেশি, আর এফ এর ভিতরেই আছে এ, এফ ইকুয়াল টু এম এ। তাই এ ম্যাক্স কখন হবে, যখন ওয়াই ইকুয়াল টু এ হয়, আর ওয়াই এর সর্বোচ্চ মান তো এই আসলে, তাই তো। তাহলে তুমি এই যে সূত্রটা শিখছো মাত্র, এই সূত্রটার মধ্যেই বসাই দাও, এ এর ভ্যালু বসাই দাও, ওয়াই এর ভ্যালু বসাই দাও, ওয়াই এর ভ্যালু যদি বসাই দাও, বসাই দিলে তোমার এ চলে আসে, এ কত চলে আসে, এ চলে আসে মাইনাস ওমেগা স্কোয়ার এ। এখন বিস্তার কি শুধু সর্বোচ্চ একদিকে আছে, অন্যদিকেও আছে না, অন্যদিকেও তো আছে। তাহলে ওয়াই এর ভ্যালু কিন্তু আসলে এইটা লেখা ঠিক না, এ যেখানে ওয়াই এর ভ্যালু এ বা মাইনাস এ যেখানে, এটা লেখা ঠিক, ঠিক আছে। কারণ তোমার তো এমন না যে ডান দিকের বিস্তারই বিস্তার, বাম দিকের বিস্তার বিস্তার না, বাম দিকের বিস্তারটাও তো বিস্তার, একটা প্লাস এ দিয়ে লেখো, একটা মাইনাস এ দিয়ে লেখো। কোথায় সর্বোচ্চ এই কথাটা বললে শুধু এ বলা কিন্তু ঠিক না, এ এবং মাইনাস এ অবস্থানে, যদি এ অবস্থানের জন্য সর্বোচ্চ ত্বরণ চাও তাহলে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ, আর যদি মাইনাস এ অবস্থান মানে অন্য দিকের বিস্তার চাই সেটার জন্য সর্বোচ্চ ত্বরণ চাও, তাহলে ওয়াই এর ভ্যালু কত বসাইতা, মাইনাস এ বসে, তখন এটাকে কি লিখতা, শুধু ওমেগা স্কোয়ার এ। আমাদের বইগুলাতে শুধু এটাই দেওয়া আছে, শুধু এটাই দেওয়া আছে, ওমেগা স্কোয়ার এ, শুধু এটাই দেওয়া আছে আমাদের বইগুলাতে। তো আমাদের বইগুলোতে যেহেতু এটাই দেওয়া আছে, এটাই আমরা ইউজ করবো। তবে আমি তোমাদের জ্ঞাতার্থে বলে রাখলাম, জানার জন্য বলে রাখলাম যে এটাও কিন্তু ত্বরণের সর্বোচ্চ মান, এটাও কিন্তু ত্বরণের সর্বোচ্চ মান, এটা একদিকে ত্বরণের সর্বোচ্চ মান, এটা অন্য দিকে ত্বরণের সর্বোচ্চ মান। ঠিক আছে, একই জিনিস কিন্তু ভ্যালু ওয়াইজ কিন্তু চেঞ্জ না, এটা ডান দিকের সর্বোচ্চ মান হলো বাম দিকে, কারণ এগুলো তো ভেক্টর রাশি, এগুলো ভেক্টর রাশি। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে, বুঝতে পারছো। আমাদের বইগুলোতে যেহেতু এটা বেশি প্র্যাকটিস করা, এটাই আমরা ইউজ করব, এটাই আমরা ইউজ করব। ঠিক আছে, ক্লিয়ার। কিন্তু সর্বোচ্চ মান কি, দোনোটাই, কিন্তু সর্বোচ্চ মান দোনোটাই। ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে এ লিখে রাখো, এটা এটা হচ্ছে এম এক্স এর রাশিমালা, এটাই ইউজ করবো বেশি। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে। ভাইয়া মাইনাস এ নেগেটিভ বুঝি ভাইয়া, আচ্ছা নেগেটিভ বোঝো না, আচ্ছা ঠিক আছে, আমি একটু আইকে দেখাই দিচ্ছি তাহলে হবে। এগুলো তোলো আগে, তুলছ, এটা তুলছ,
তুললে আমি একদম আইকে একটা জিনিস দেখা দিচ্ছি, তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তোলা হলে আমি একে একটা জিনিস দেখাই দিচ্ছি। এইটা আঁকো আমার সাথে সাথে, হ্যাঁ, এই জিনিসটা আঁকো। এটা একটা সরল দোলক দিয়ে দেখা দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে সরল দোলকটা যখন মিড পজিশনে থাকে, হ্যাঁ, এটা সরল দোলকটা যখন এক পাশের বিস্তারে থাকে, এটা যখন অন্য পাশের বিস্তারে থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমাদের একটা পাশকে তো প্লাস ধরতে হবে নাকি? সো একটা প্লাস প্লাস ধরো, সাপোজ ডান পাশটা প্লাস, একদিক তো প্লাস ধরতে হয়, আর ধরো বাম প্লাসটা কি মাইনাস, বাম পাশটা কি ভাইয়া মাইনাস, মাইনাস। তাহলে ডান, এটা কিন্তু তুমি ধরছো কি সরণের দিক, এটা কি ধরছো সরণের দিক, তার মানে ডান দিকে যদি কেউ 2 সেন্টিমিটার যেয়ে থাকে তাহলে তুমি বলবা সরণ যদি 2 সেন্টিমিটার হয়ে থাকে তখন তুমি সরণের এই ভ্যালুটাকে বলতে কি y 2 সেন্টিমিটার। বাম দিকে যদি 2 সেন্টিমিটার যেয়ে থাকতো বা 3 সেন্টিমিটার ধরো যেয়ে আছে এই অবস্থানে, এই অবস্থানে যদি থাকে তাহলে এই অবস্থানে থাকলে তুমি y কত বলবা -3 সেন্টিমিটার নাকি, কারণ বাম দিকের সরণগুলোকে মাইনাস দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, আচ্ছা, তো বা ডান দিকের সরণ যতই হোক সেটাকে প্লাস দিয়ে লিখবো, বাম দিকের সরণ যতই হোক সেটাকে মাইনাস দিয়ে লিখবো। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন এখানে এই যে এই অবস্থানটা যেটা আছে, এই তাহলে এই দূরত্বটা যদি এ দূরত্ব হয়, এই দূরত্বটা এ দূরত্ব হলে এই অবস্থানের y কত, শুধু এ, রাইট? এই দূরত্বটা যদি এ দূরত্বই হয়, এই দূরত্বটাও যদি এ দূরত্ব হয়, এইটার y কত, এই বিন্দুর y কত, মাইনাস, রাইট? এতটুকু বুঝছো, এতটুকু বুঝছো? এটার দূরত্ব যদি y এ হয়, এটা মাইনাস এ y বলবো, আর এটা যদি এ দূরত্ব হয় তাহলে ডান পাশের এই অবস্থানের ওয়াইটাকে প্লাস এ বলবো, তাই না? এতটুকু বুঝছো কিনা বলো? ডান দিকে 2 সেন্টিমিটার সরে থাকলে ডান দিকের ওয়াই হচ্ছে +2, বাম দিকে 2 সেন্টিমিটার সরে থাকলে বাম দিকের ওয়াই কত বলবা, -2। ডান দিকে এ সেন্টিমিটার সরে থাকলে ডান দিকের ওয়াই কে বলবা y পজিটিভ এ, বাম দিকে এ সেন্টিমিটার সরে থাকলে বাম দিকের এটাকে কি বলবা, বাম দিকের এই ওয়াইটাকে কি বলবা, মাইনাস এ। তাই তো, এতটুকু তো বাংলা ভাষায় বলছে, সহজ জিনিস, তাই না? আচ্ছা, এখন আমরা ইয়ার দেখি ওয়াই এর সাথে এ রিলেশনশিপটা দেখি। ওয়াই এর সাথে এ রিলেশনশিপটা কি ছিল একটু আগে দাঁড় করাইছি, y = -ω²y। এটার মানে কি? এটার মানে হচ্ছে y বাড়লে এ বাড়বে, কিন্তু y যেদিকে বাড়বে এ তার অপোজিট দিকে বাড়বে, এ তার অপোজিট। যেমন এই অবস্থানে সে যখন আছে তার y এর ডিরেকশন কোন দিকে ভাইয়া বলো তো? y এর ডিরেকশন ডান দিকে, কারণ y এর ডিরেকশন কোথা থেকে মাপতে হয়? প্রথম ক্লাসের পর সাম্য অবস্থান থেকে মাপতে হয়, অলওয়েজ সাম্য অবস্থান থেকে y এর ডিসটেন্স মাপতে হয়। এই অবস্থানে সে যখন আছে তার এটা কোন দিকে বলো, ত্বরণ কোন দিকে? এই অবস্থানে সে যখন আছে তার ত্বরণ কোন দিকে থাকবে, ডান দিকে? চিন্তা করে বলো, ত্বরণ কি ডান দিকে? ডান দিকে থাকলে তো সে আরো ডান দিকে যেত, ডান দিকে ত্বরণ। এই অবস্থানে তার ত্বরণ ডান দিকে না বাম দিকে, যে কারণে সে তার দোলনটা তো এরকম ডান দিকে গেছে তারপরে আবার বাম দিকে আসবে, তাই না? আর তো ডানে যাওয়া সম্ভব না, নাহলে তো আরো বিস্তার থাক বড় হইতো, তাই না? এটাই তো হাইয়েস্ট। তাহলে এই অবস্থানে তার যেই ত্বরণটা, সেই ত্বরণের ডিরেকশন কোন দিকে হবে? সেই ত্বরণের ডিরেকশন হচ্ছে বাম দিকে। তাহলে দেখো তো, ডান দিককে তুমি প্লাস ডিরেকশন ধরলে এর ভ্যালু ধরো 10, এই পজিশনে এর ভ্যালু ধরো 10, এইটারে 10 বলবা? এটার বাকি 10 বলবা নাকি কি বলবা? এটাকে এটাকে কি 10 বলবা? এর ভ্যালু 10, এটা কি 10 বলতে পারবা? তুমি কিন্তু ম্যাথে ডান দিকে প্লাস ধরছো, তাহলে এই অবস্থানে সে যখন আছে ওয়াই তার ডান দিকে, ঠিক আছে, বাট এ কি তার ডান দিকে? এ তার ডান দিকে না, তখন তুমি এর ভ্যালুকে 10 বলতে পারবা না, এর ভ্যালুকে বলতে হবে কি -10। আর আমরা জানি কিনারের বিন্দুতে বা বিস্তার অবস্থানে এর ভ্যালুটা কত, এটা না একটু আগে পড়ছি,
এটা ভ্যালুটাই ওমেগা স্কোয়ারে, ভ্যালু নট ডিরেকশন, ভ্যালুটা হচ্ছে ওমেগা স্কোয়ারে। তাই আমরা এই অবস্থানের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে শুধু ভ্যালু দিয়ে লিখবো না, লিখবো কি এভাবে, মাইনাস ওমেগা স্কোয়ারে। কারণ যদি ডান দিককে প্লাস ধরি, এই অবস্থানে ওয়াই পজিটিভ কারণ ওয়াই ডান দিকেই আছে, আর এ নেগেটিভ কারণ এ বাম দিকে আছে। আমার বুঝতে হবে এই জিনিসটাই যে যদি কোনো জিনিস প্লাস, প্লাস মিন্স সেটা ডান দিক, আর যদি কোনো জিনিস মাইনাস দ্যাট মিন্স সেটা বাম দিক। ঠিক আছে, আবার এই পজিশনে আসো। এই পজিশনের জন্য ওয়াই এর ডিরেকশন কোন দিকে? এই পজিশনের জন্য ওয়াই এর ডিরেকশন কোন দিকে? বাম দিক। বাম দিক মাইনাস দিক, তাই মাইনাস। বাম দিক মাইনাস দিক, এটা কেমনে বুঝলাম? এই যে ওয়াই এর ভ্যালু দেখে, ওয়াই এর ভ্যালু মাইনাস, তার মানে এটা বাম দিকে আছে। এই অবস্থানে সে যখন আছে তার ত্বরণ কোন দিকে? এই অবস্থানে যখন আছে ত্বরণ কি বাম দিকে? সে আরো বামে গেছে নাকি ডানে গেছে? সে আরো ডানে গেছে, দ্যাট মিন্স তার ত্বরণ কিন্তু ভাইয়ের ডান দিকে। আর ত্বরণের ভ্যালুটা কত? সর্বোচ্চ অবস্থানে ত্বরণের ভ্যালুটা দিকটা আগেই পড়ছি, ত্বরণের ভ্যালুটা হচ্ছে ওমেগা স্কোয়ার এ। এটা হচ্ছে ভ্যালু, নট ডিরেকশন, শুধু ভ্যালু। এটা হচ্ছে শুধু ভ্যালু, ঠিক আছে? তো শুধু ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু আর কি, হ্যাঁ, শুধু ম্যাক্সিমাম ভ্যালু। তো তোমার এই অবস্থানে যখন তুমি লিখবা উইথ ডিরেকশন, যখন লিখবা উইথ ডিরেকশন লিখলে তখন তোমার লিখতে হবে এরকম, মাইনাস তো থাকবে না কারণ এখন তোমার ডান দিক, ডান দিকের জিনিস কি? প্লাস ওমেগা স্কোয়ার, বুঝছো? তার মানে যেই পাশে y ইকুয়াল টু a, সেই পাশে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ, যেই পাশে y ইকুয়াল টু মাইনাস এ, সেই পাশে a ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ। বুঝছো? মানে সহজ কথায় y প্লাস হলে a মাইনাস, y পজিটিভ হলে a নেগেটিভ। ঠিক আছে, বুঝতে পারছো? y পজিটিভ হলে a নেগেটিভ। এটার মিনিং হচ্ছে y যেদিকে a তার বিপরীত দিকে, y যেদিকে তার a তার বিপরীত দিকে। ঠিক আছে, আর v নিয়ে কোনো ঝামেলা টামেলা নাই। v কিনারগুলাতে জিরো হয়ে যায়, v কিনারগুলাতে জিরো, তাই তো? v মাঝখানটাতেই ভ্যালু আছে, এটা কত? ম্যাক্সিমাম, আর এই ভ্যালুটা কত? ওমেগা এ। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার? এই বলছো ভাইয়া যদি বলে কত তাহলে কি মাইনাস নিব না? যদি ডিরেকশন সহকারে প্রকাশ করতে চাও তাহলে মাইনাস নিবা, আর যদি শুধু ভ্যালু, মাঝে মাঝে প্রশ্নে বলে, এইটাই বোঝার জিনিস, যদি প্রশ্নে বলে সর্বোচ্চ ত্বরণ কত, হ্যাঁ, তাহলে তুমি দিবা হচ্ছে মাইনাস দিয়েও দিতে পারো, প্লাস দিয়েও দিতে পারো, এটা তোমার ইচ্ছা, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। তখন তোমার দুইটা ফ্রিডম আছে। যদি বলে কারণ তোমার তখন সর্বোচ্চ ত্বরণ যে কোনো একদিকেরটা দিলেই হবে, হ্যাঁ, সর্বোচ্চ ত্বরণের মান কত, তখন তুমি শুধু এটা দিবে। ঠিক আছে, ক্লিয়ার? কারণ এটা তোমার শুধু মান চাইছে, বুঝছো? এই ক্ষেত্রে তুমি মাইনাস দিলে ভুল হবে, এই ক্ষেত্রে তুমি প্লাস দাও মাইনাস দাও ভুল যাবে না, কারণ এটা তুমি ডিরেকশন সহ দিছো। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? কারণ তুমি এই ত্বরণ দিবা না এই ত্বরণ দিবা এটা তো স্যার বলে দেয়নি, তো তখন তুমি যে কোনো একদিকের ত্বরণ দিতে পারো, প্লাস অর মাইনাস। এই পাশের ত্বরণও দিতে চাইলে দিতে পারো, ও পাশের ত্বরণও চাইলে দিতে পারো। ঠিক আছে, আর যদি সর্বোচ্চ ত্বরণের মান কত বলে তখন তোমার শুধু ভ্যালু, এই যে এটা চাইছে, নট এইটা অর এইটা, চাইছে হচ্ছে এটা। ক্লিয়ার? তখন তুমি মাইনাস দেওয়ার রাইট নাই, মান চাইছে। একটা ভেক্টরের মান কখনো মাইনাস হতে পারে? একটি ভেক্টরের মান কখনো মাইনাস হতে পারে? মান মাইনাস হতে পারে না। ভেক্টরটি মাইনাস হতে পারে, ভেক্টরের মান মাইনাস হতে পারে না, এটা মাথায় রাখিও। কারণ ওই যে মনে আছে ভেক্টর পড়াইছিলাম আমি যখন, কিভাবে বের করতাম? রুট ওভার এ এক্স স্কোয়ার যোগ এ ওয়াই স্কোয়ার যোগ এ জেড স্কোয়ার। রুটের ভেতরে যে তুমি যে কোনো একটা ভেক্টর যখন বের করতা এ মডুলাস, তখন কি তুমি কখনো মাইনাস পাইতা? কখনো মাইনাস পাইতা না। এটা হচ্ছে মান, মান কখনো মাইনাস হবে না ভেক্টরের। ভেক্টরের ডিরেকশন সহ প্রকাশ করলে, মানে ভেক্টর হিসেবে প্রকাশ করলে ভেক্টরটি কত তখন তোমার মাইনাস হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? তো তোমাকে যদি এইভাবে বলে তখন ইউ হ্যাভ টু, তোমার এভাবেই করতে হবে। যদি তোমাকে এইভাবে বলে তাহলে তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো। আর কমপ্লেক্সিটি মানে এগুলো তো আমি সব বললাম একদম ইন ডেপথ, কিন্তু ছাত্র হিসেবে পরীক্ষা হলে এত কিছু মাথায় নিয়ে যাওয়া যায় না। তখন তুমি কি করবা? সর্বোচ্চ ত্বরণ চাইছে ওমেগা স্কোয়ারে, এটাই ইউজ করো। কারণ এইটা প্রশ্ন দেখ বা এইটা প্রশ্ন দেখ, দোনো ক্ষেত্রেই তো এই জিনিসটা আসেই, তো মাইনাসে যাওয়া দরকার কি? যাওয়াই দরকার নেই।
ঠিক আছে, সর্বোচ্চর কথা বলছে, এইটাতেই যাও, সবসময় প্লাস দাও। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত বুঝছি। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝছি। এবার চলো সামনের দিকে আগাই। তাহলে আমরা এখন কিছু গ্রাফ আঁকাবো, কিছু গ্রাফ আঁকাবো, দেন আমরা প্রবলেম করতে থাকবো, খালি প্রবলেম করব। তো গ্রাফগুলো দেখি, গ্রাফগুলো সহজ, গ্রাফগুলো তোমার ধরো ইজি। হ্যাঁ, বলছে সাম্য অবস্থায় গতি শুরু হলে বেগ বনাম সময় গ্রাফ আঁকো। বেগ বনাম সময়, লাস্ট ক্লাস পর্যন্ত কিন্তু আমরা গ্রাফ আঁকাইছিলাম, সেই গ্রাফগুলো কি ছিল? সরণ বনাম সময় গ্রাফ, সরণ বনাম দশা গ্রাফ। বেগ বনাম সময় গ্রাফে কিন্তু কোনো চেঞ্জ নাই, জাস্ট আগের জিনিসগুলোই দেখে দেখে বসানো। দেখো, প্রথমত তুমি যখন গ্রাফ আঁকবা, তোমাকে যখন এরকম ইনস্ট্রাকশন দিবে, তখন তোমার ফার্স্ট অফ অল কন্ডিশন দেখতে হবে, কি কন্ডিশনের জন্য গ্রাফ আঁকাইতে বলছে। সাম্য অবস্থায় গতি শুরু, তোমার সাম্য অবস্থায় গতি শুরু হইতে গ্রাফ আঁকাইতে বলছে। কি গ্রাফ? বেগ বনাম সময় গ্রাফ। দ্যাট মিন্স ওয়াই অক্ষ বরাবর কে থাকবে? ওয়াই অক্ষ বরাবর কে থাকবে? বেগ মানে ভি। এক্স অক্ষ বরাবর কে থাকবে? এক্স অক্ষ বরাবর কে থাকবে? এক্স অক্ষ বরাবর থাকবে টি। তাহলে এ অক্ষ বরাবর থাকবে ভি, এ অক্ষ বরাবর থাকবে টি। এখন তুমি আবারও আগের মতন কাজ করবা। প্রথমত ভি বা টি, টি থাকলে কয় ভাগে ভাগ করে? 4 ভাগে। ওই যে সেম প্রসেসে কিন্তু কোনো চেঞ্জ নাই, প্রসেস কিন্তু আগের মতনই। একটা হচ্ছে ক্যাপিটাল টি, এগুলো সবগুলো ভাগ করবা কত? টি/4। এটা কত? দ্বিতীয় ভাগটা টি/2, আর তৃতীয় ভাগটা কত? 3t/4। এটা একটু ডান পাশে করে রাখি, তাহলে মনে হয় বেটার হবে। হ্যাঁ, একটু ডান, নাহলে বেশি চাপাচাপি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আঁকলা। ভি এর সর্বোচ্চ ভ্যালু এক পাশেরটা আর এটা আরেক পাশেরটা। হ্যাঁ, ভি এর সর্বোচ্চ ভ্যালু কত ভাইয়া? একটু আগে পড়াইছি, ভি ম্যাক্স কত? ওমেগা এ। এটা হচ্ছে এক পাশের সর্বোচ্চ ভ্যালু ওমেগা এ, আর এটা হচ্ছে আরেক পাশের সর্বোচ্চ ভ্যালু মাইনাস ওমেগা এ। একটা ডান পাশে হইলে একটা বাম পাশ। ঠিক আছে, আঁকলা। গ্রাফের টেমপ্লেট রেডি। ফার্স্ট কাজ হচ্ছে গ্রাফ আঁকাইতে বলি, টেমপ্লেট রেডি করবা এরকম ভাবে ভাইয়ার মতন। তারপরে গ্রাফ আঁকাবা। গ্রাফ আঁকানোর জন্য সম্পর্ক লাগে, সূত্র লাগে, রাইট? তো আমার সাম্য অবস্থান থেকে গতি শুরু, এই কথার জন্য তোমার বেগ আর সময় অর্থাৎ ভি আর টি এর রিলেশনশিপ লাগবে। এই ক্ষেত্রে আবার ওইটা দিয়ে কাজ করতে পারবে না। এই যে ওমেগা রুট ওভার আছে না, এগুলো ম্যাথের জন্য। এই যে এই সম্পর্কটা শিখাইছিলাম না, এটা ম্যাথের জন্য। এই সম্পর্ক যে একটু আগে যে শিখাইছি, এগুলো হচ্ছে ম্যাথের জন্য। এই যে ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এগুলো ম্যাথের জন্য। বাট গ্রাফের জন্য তোমার টি জাতীয় সম্পর্কটা লাগবে। তখন তুমি সাম্য অবস্থায় গতি শুরু, তো সাম্য অবস্থা থেকে গতি শুরুর জন্য সরণের সম্পর্কটা লিখবা। সাম্য অবস্থায় গতি শুরুর জন্য সরণের সম্পর্ক লিখবা। তারপরে এটা কি করবা? ডিফারেন্সিয়েশন করবা। ডিফারেন্সিয়েশন করে ভি এর সম্পর্কটা বের করবে। তাহলে ভি এর সম্পর্কটা কি হবে? ডি ডি টি অফ, একটু আগে করছিলাম ভাইয়া, এ সাইন ওমেগা টি। এটাকে একটু আগে করছিলাম, ডিফারেন্সিয়েশন করলে কি আসতো মনে আছে? এ সাইন ওমেগা টি করলে কজ ওমেগা টি আসতো, ওমেগা টিকে ডিফারেন্সিয়েশন করে একটা ওমেগা আসতো, এ ওমেগা কজ ওমেগা টি। এগুলো একদম হাতের ইশারায় করে ফেলতে হবে। ঠিক আছে, গেল ভি এর সম্পর্কটা লিখলাম। এখন এই সম্পর্কের জন্য গ্রাফ আঁকাবা। এই সম্পর্কের জন্য গ্রাফ কিভাবে আঁকাবা? তুমি টি এর ভ্যালুগুলো বসায় ভি এর ভ্যালুগুলো বের করবা। তাহলে দেখো টি ইকুয়াল টু 0-তে, টি ইকুয়াল টু 0-তে ভি ইকুয়াল টু কত আসে? দেখো ভি ইকুয়াল টু কত আসে? এ ওমেগা কস 0। কস 0 এর ভ্যালু ক্যালকুলেটরে করো, টি এর জায়গায় 0 বসাইছো, তাহলে কত আসবে? রেডিয়ান মোডে করলে 1 আসবে। তার মানে এ ওমেগাই আসবে, এ ওমেগা বা ওমেগা এ যেটাই হোক। তাহলে তোমার ফার্স্ট বিন্দুর স্থানাঙ্ক কত? 0, ভি এর ভ্যালু কত? এ ওমেগা। 0, এ ওমেগা অর্থাৎ ওমেগা এ। এটা তোমার প্রথম বিন্দু গ্রাফের। ঠিক আছে, এরপর দ্বিতীয় বিন্দু, টি ইকুয়াল টু টি/4-তে ভি ইকুয়াল টু কত? এ ওমেগা কস কি? ওমেগা টি না? ওমেগাকে কি লেখা যায়? 2π/T লেখা যায়। লিখলাম 2π/T। টি স্মল টি যেটা, স্মল টি কে কি লিখবো? স্মল টি কে লিখবো টি/4। টি টি কাটাকাটি 4 2 কাটাকাটি, নিচে 2 থাকবে, তাহলে এটা π/2 বেসিক্যালি। এটা কি আছে? ভি ইকুয়াল টু এ ওমেগা cos π/2। ক্যালকুলেটরে করো, cos π/2 এর ভ্যালু কত? cos π/2 এর ভ্যালু হচ্ছে 0। রেডিয়ান মোডে করবে অবশ্যই। ঠিক আছে, অতএব v = 0। দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক হচ্ছে t/4, 0 পয়েন্ট। দ্যাট মিন্স t/4, 0 পয়েন্ট। প্রথম দুইটা বিন্দু পাওয়ার পরে পরের বিন্দুগুলো কি আর করতে হয় না? শর্টকাট করলেই হয়ে যায়, তাই না? করলেও করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে পরে সর্বোচ্চ শূন্যতে আসি, সর্বোচ্চতে যাবো। কোন সর্বোচ্চ? নিচেরটাতে, কারণ আগে উপরেরটাতে ছিলাম। মাইনাস ওমেগা এ পর্যন্ত লিখলাম, t, 2 মাইনাস ওমেগা এ। শূন্যতে আসি, সর্বোচ্চতে যাবো, সরি সর্বোচ্চতে আসি, শূন্যতে যাবো, গেলাম শূন্যতে। শূন্যতে আসি, সর্বোচ্চ যাবো। কোন সর্বোচ্চ? উপরের সর্বোচ্চটাতে। এই বাড়াবো,
গেলাম, বাস কানেক্ট করে দিব। তাহলে এই হচ্ছে আমার কি গ্রাফ। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো? এটাকে কি বলা হয়? কোসাইন গ্রাফ। আমরা যে এ সাইন ওমেগা টি এর গ্রাফ শিখছি না, যে এটা ওয়াই ভার্সেস ওয়াই ভার্সেস টি, এই যে এই গ্রাফটা আঁকছিলাম, এরকম একটা গ্রাফ, এটা ছিল সাইন গ্রাফ। ওয়াই ভার্সেস টি গ্রাফ একটা সাইন গ্রাফ। সাম্য অবস্থা থেকে যদি গতি শুরু হয় তাহলে ওয়াই ভার্সেস টি একটা সাইন গ্রাফ। সাম্য অবস্থা থেকে যদি গতি শুরু হয় তাহলে বেগ বনাম সময় গ্রাফ একটা কোসাইন গ্রাফ। এগুলো মাঝে মাঝে এমসিকিউ হিসেবে আসে। তবে এগুলো সবই কি সাম্য অবস্থায় গতি শুরু। তোমাদেরকে একটু পরেই হোমওয়ার্ক দিব বিস্তার অবস্থা থেকে গতি শুরু হলে গ্রাফগুলো কি হবে। সরণ বনাম সময় গ্রাফ, বেগ বনাম সময় গ্রাফ, ত্বরণ বনাম সময়, একটু পরেই হোমওয়ার্ক দিচ্ছি ওটা। ঠিক আছে, গেল। ত্বরণেরটা করে দিই এরপরে, চলো। তাহলে এইটা আমরা পারবো, আমার কিন্তু কাজ শেষ, জব ডান, ওইটাই আমার সম্পর্ক। ঠিক আছে, এটাই আমার সম্পর্ক, আর কিছু নাই, আর কিছু নতুন করার নাই। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা পারবো তাহলে ইনশাল্লাহ। ওকে, এটাই করলাম মাত্র আমরা। ঠিক আছে, এরপরে আসো পরেরটা, সাম্য অবস্থান থেকে গতি শুরু হলে ত্বরণ বনাম সময় গ্রাফ। আবারও দেখো কন্ডিশন কি, সাম্য অবস্থায় গতি শুরু হলে কি গ্রাফ আগাইতে বলছে? ত্বরণ বনাম সময় গ্রাফ। ত্বরণ মানে এ আর সময় মানে টি, এ ভার্সেস টি গ্রাফ। তাহলে আমার ওয়াই অক্ষ বরাবর কাকে স্থাপন করব? ওয়াই অক্ষ বরাবর কাকে স্থাপন করব? ওয়াই অক্ষ বরাবর আমি এ কে স্থাপন করবো, রাইট? এ কে স্থাপন করলাম। এক্স অক্ষ বরাবর কাকে? টি কে। আবারও টিটাকে ভাগ করবা, ক্যাপিটাল টি। গ্রাফ কিন্তু করা একদম মুহূর্তের ব্যাপার। হ্যাঁ, 4 ভাগে ভাগ করবা, 1 2 3 4। এটা কি t/4, এটা কি t/2, এটা কি 3t/4। কেমন? আর এখানে এ কত? এটা হচ্ছে সর্বোচ্চ মান এ ম্যাক্স, মনে আছে? এ ম্যাক্স হচ্ছে শুধু ভ্যালু ওমেগা স্কোয়ার এ, এক পাশে কি ওমেগা স্কোয়ার এ, আরেক পাশে কি সমান পরিমাণ, এতটুকু নিয়ে সমান পরিমাণ, এখানে কোথাও মাইনাস ওমেগা স্কোয়ার এ। ঠিক আছে, এখন তুমি সম্পর্ক লাগবে, কোনটা শর্তের জন্য সম্পর্ক লাগবে? এই শর্তের জন্য। এই শর্তের জন্য সম্পর্ক যদি লাগে তাহলে কি করবা? ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি থেকে কাজ শুরু করবা, কারণ এই শর্তের জন্য ওয়াই এর সম্পর্ক হচ্ছে এটা। দেন এটাকে কি করবা? একবার ডিফারেন্সিয়েশন করবা, একটু আগেই করছিলাম তো, আমি ডিরেক্ট লিখতেছি, ডিফারেন্সিয়েশন করে যেটা আসছিল এ ওমেগা কজ ওমেগা, এই যে একটু আগে করছিলাম না, এটা একটু আগেই করছি। তারপর এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো, কিসের জন্য? টি এর সম্পর্কে যাওয়ার জন্য। টি এর সম্পর্কে যাওয়ার জন্য আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এ এর সম্পর্ক পেয়ে যাবো। তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এ ওমেগা, আর কজ ওমেগা টিকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? মাইনাস সাইন ওমেগা টি। আবার ওমেগা টিটাকে আরেকবার ডিফারেন্স করে একটা ওমেগা আসে। তাহলে সহজ কথায় সম্পর্ক হচ্ছে এটা, এ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার, ক্যাপিটাল এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। এইটা দিয়ে আমরা গ্রাফ আঁকাবো, এইটা দিয়ে। তো এটা দিয়ে যদি গ্রাফ আঁকাই, গ্রাফটা কেমন হবে? টি এর ভ্যালুগুলো বসায় বসায় এর ভ্যালুগুলো বের করবো। তাহলে লিখবো টি ইকুয়াল টু শূন্যতে এ ইকুয়াল টু কত? মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন 0। সাইন 0-র ভ্যালু কত? ক্যালকুলেটর রেডিয়ান মোডে করো, 0ই আসবে। তাহলে এই পুরোটা 0। তাহলে প্রথম বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0, অর্থাৎ এটা 0,0 বিন্দু। এরপরে দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক টি ইকুয়াল টু কত? পরের বিন্দুটা t/4 নাকি? টি এর পরের বিন্দুটা কত? t/4। টি ইকুয়াল টু t/4 তে এ ইকুয়াল টু কত? মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন কি ছিল? ওমেগা টি ছিল। ওমেগার জায়গায় ভ্যালু বসাই দাও, ওমেগা সূত্র বসাই দাও আর কি। সূত্র কত? 2π/ক্যাপিটাল টি। আর টি এর জায়গায় মান বসাই দাও t/4, স্মল টি এর জায়গায় মান বসাই দাও t/4 বসাই দিলা। তাহলে দেখো টি টি কাটাকাটি 2 4 কাটাকাটি 2 থাকবে, তাহলে π/2। তাহলে বেসিক্যালি মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন π/2, সাইন π/2 ক্যালকুলেটরে করো, রেডিয়ান মোডে করো। সাইন π/2 ক্যালকুলেটরে করো, রেডিয়ান মোডে করো, দেখবা কত আসতেছে? 1 আসতেছে। তো এই অংশটা 1, কিন্তু মাইনাস এ ওমেগা স্কোয়ার অংশটা থেকে যাবে, এ ওমেগা স্কোয়ার ইনটু 1, তাই না? তাহলে স্মল এ ইজ ইকুয়াল টু আসলে এত। তাহলে দ্বিতীয় বিন্দু স্থানাঙ্কটা কত? দ্বিতীয় বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে t/4, মাইনাস এ ওমেগা স্কোয়ার। অর্থাৎ আমার t/4, মাইনাস এ ওমেগা স্কোয়ার, এই বরাবর যাব, এই বরাবর যাব। হ্যাঁ, t/4 বরাবর গেলাম, মাইনাস ওমেগা স্কোয়ার এ বা এ ওমেগা স্কোয়ার বরাবর গেলাম। এটা হচ্ছে সেকেন্ড বিন্দু। পরের বিন্দুগুলো করতে হবে, পরেরগুলো কি আর করতে হবে? পরেরগুলো কিন্তু আর করতে হবে না, শর্টকাট। সর্বোচ্চতে আসো, শূন্যতে যাবা, শূন্যতে আসো, সর্বোচ্চতে যাবা। ঠিক আছে, সর্বোচ্চতে আসো, শূন্যতে যাবা, বাস এইগুলো মিলাই দিবা, তোমার জব ডান। ঠিক আছে, এগুলো মিলাই দিবা, তাহলেই গ্রাফ ডান। ঠিক আছে, এটাকে কি গ্রাফ বলে? এটাকে কি গ্রাফ বলে? মাইনাস সাইন গ্রাফ। এটাকে আবার সাইন গ্রাফ বলিও না, মাইনাস সাইন গ্রাফ। আগেরটা আর এটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। আগের ওয়াই এরটা যেটা ছিল, ওয়াই এরটা এরকম ছিল,
ঠিক আছে, আর এটা হচ্ছে নিচ দিয়ে। ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার? এগুলো সব সাম্য অবস্থান থেকে গতির শুরু হইলে গ্রাফ। তোমাকে এই সেম জিনিসগুলা করতে হবে বাসায়, এই সেম জিনিসগুলা করতে হবে বিস্তার অবস্থান থেকে গতি শুরু হলে। বিস্তার অবস্থান থেকে গতি শুরু হলে সেম জিনিসগুলা করতে হবে। এই গ্রাফগুলো কেন জরুরি জানো? কেন করাইছি এই গ্রাফগুলো ধরে 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 ধরে? কারণ উদ্দীপকে এই গ্রাফগুলো খুবই হট ফেভারিট টপিক। তোমাকে যখন উদ্দীপকে এই গ্রাফটা দিবে স্যাররা, উদ্দীপকে এই গ্রাফটা দেওয়ার সময় এই ওমেগা স্কোয়ারে আর এত সুন্দর করে ওমেগা স্কোয়ারে দিবে না, দিবে এখানে 200, এখানে দিবে -200। তুমি মনে হবে আরে অবার ভাই শিখেছিল, বাসা থেকে শিখে আসছি, এ ভার্সেস টি গ্রাফের এখানে যে ভ্যালুটা থাকে এটা হচ্ছে এর সর্বোচ্চ মান, অর্থাৎ ওমেগা স্কোয়ারে, অর্থাৎ এখানে যাহাই 200 দেওয়া আছে সেটা আসলে আর কেউ না বরং ওমেগা স্কোয়ারে। অতএব প্রশ্ন মতে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 200। এরপরে তুমি হ্যান বের করবা যেগুলো চাইছে। আবার এখানে এগুলো T/4, T/2, 3T/4 সুন্দর মতো দিবে না, দিয়ে দিবে ধরো এই 3T/4 এর জায়গাটাতে 6 সেকেন্ড, 6 দিয়ে রাখ। তাহলে বলতে হবে, ঠিক জানতে হবে, আরে এই পয়েন্টটা তো আসলে নিয়ম অনুসারে বাসা থেকে যেটা শিখেছো যে 3T/4 হওয়ার কথা, 3T/4 পয়েন্টটা দেওয়া আছে 6, তাহলে আর গুণন করে টি বের করবা। বুঝছো? এইভাবে তোমার ডিকোড করতে হবে। এক্স্যাক্টলি, ইসরাফিল অলরেডি বলে ফেলছে, ডিকোড করে তোমার আসলে কাজ করতে হবে। তো এই গ্রাফগুলো যদি তুমি নিজে ডিরাইভ করতে পারো, তুমি ডিকোডও করতে পারবে। আবার মাঝে মাঝে ঘ নাম্বার প্রশ্ন বলেই যে গ্রাফ ডিরাইভ করো, অর্থাৎ গ্রাফটা আঁকায় দাও, কেমন হবে অমুক ভার্সেস তমুক গ্রাফ, এই জিনিসগুলো আসে। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। ঠিক আছে? ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম, এই পর্যন্ত ডান। তাহলে আমার হোমওয়ার্ক যেটা, এগুলো লিখো সবাই, এটা হোমওয়ার্ক, এটা করতে হবে কিন্তু মাস্ট। আমি কিন্তু আজকে আর পড়াবো না, জাস্ট এই হোমওয়ার্কটা করাবো বলে, মানে হোমওয়ার্কটা তোমরা করবা বলে, এখনই বসে করবা, এখনই। আমি ক্লাস শেষ করবো কিন্তু তোমরা এখনই করবা। ঠিক আছে? এই হোমওয়ার্কটা এখনই করে ফেলবা। তোমার জাস্ট কাজ হবে, আমরা এতক্ষণ পর্যন্ত যে সম্পর্কগুলো করছি সেগুলো শুরু করছিলাম কি y = a sin ওমেগা t দিয়ে, তুমি শুরু করবো y = a cos ওমেগা t দিয়ে। কারণ কি? বিস্তার অবস্থান থেকে গতি শুরু। এখান থেকে একবার ডিফারেন্স করলে v ভার্সেস t সম্পর্ক পাবো, ওখান থেকে গ্রাফ আঁকাবা এটা। আবার এখান থেকে আরেকবার ডিফারেন্স, ভেক্টর সমীকরণটাকে আরেকবার ডিফারেন্স করে ত্বরণের সম্পর্কটা পাবো, এ ভার্সেস টি গ্রাফটা সম্পর্কটা পাবা, ওইটা থেকে করবা। ঠিক আছে? তোমার কাজ কিন্তু বলেও দিলাম ভাইয়া, ডি ডিটি করে এখানে ভি এর সম্পর্ক আসবে, এটা দিয়ে ভি এর গ্রাফ, আবার এটাকে আরেকবার ডি ডিটি করে এর সম্পর্ক আসবে, এটা আরেক গ্রাফ। তো এটা হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে? সবাই ট্রাই করবা, এটা করে সাবমিট করবে, ডিসকাশন করবে, এটা দেখবো কিন্তু। ঠিক আছে? এটা অবশ্যই করতে হবে। এটা করলেই তোমার একদম হাত ক্লিয়ার হয়ে যাবে, এটা করলে তোমার হাতটা ক্লিয়ার হয়ে যাবে, না করলে কিন্তু হাত ক্লিয়ার হবে না। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে তারপরে আমরা শক্তির গ্রাফগুলো যখন, তখন তোমার কাছে একদম ছেলে খেলা লাগবে, কারণ তোমার সব গ্রাফ হাতে। তারপর তুমি জাস্ট দেখে দেখেই গ্রাফ আঁকায় ফেলতে পারবা, মানে জাস্ট চোখের ইশারায় দেখেই গ্রাফ আঁকায় ফেলতে পারবা। কারণ এই টাইপের সম্পর্কগুলো এরকমও আসে মাঝে মাঝে, নিচের কোন গ্রাফটি সঠিক, 4টা গ্রাফ দিয়ে রাখবে 4টা অপশনে, দেখেই চিন্তা হবে কোন গ্রাফটা কোনটা। তো তোমার যদি প্র্যাকটিস না থাকে, তুমি কিন্তু এটা কখনোই এই টাইপের প্রশ্নগুলা ওই 1 মিনিট টাইমের মধ্যে পারবে না। আবার যদি প্র্যাকটিস থাকে, এগুলো যদি তুমি চোখের ইশারায় করে ফেলার দক্ষতাটা অর্জন হয়ে যায়, তখন কিন্তু তোমার এই গ্রাফগুলো 10 সেকেন্ডও লাগবে না চিনতে কোনটা কি গ্রাফ। ঠিক আছে? বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমি কিন্তু আজকে আর যাচ্ছি না, পরের ক্লাসে, দাঁড়া দেখি তো পরের ক্লাসে কি আছে। পরের ক্লাসে কিন্তু টানা ম্যাথ আছে। আচ্ছা, আরেকটা ম্যাথ করাই দিব নাকি? আরেকটা ম্যাথ করাই দিই, দাঁড়ো, আরেকটা ম্যাথ করাই দিই, তারপরে ছাড়ি। এটা করাই দিই, চলো এটা তোলো, এটা করলে একটু কমপ্লিট ফিল হবে আর কি। হ্যাঁ, এটা বোর্ডে আসা একটা ম্যাথ, তোলো সবাই তুলে ফেলো। বসে ভাইয়া ভলেন্টিয়ার সিলেকশন হতে চাই, কবে পাবো? সিলেকশন এটা জানাই দিবে 1 আগস্টে। বিগিনার টু মাস্টার থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের সবাইকে নিয়ে নিতে বলছি, বুঝছো? যদি তোমাদের মধ্যে খালি মানে একদমই বাসা দূরে বা ওরকম যদি হয় তাহলে হয়তো করবে না, কিন্তু মোটামুটি আসতে পারবে এই কনফার্মেশন দিলে, কারণ তোমাকে তো কাউন্ট করে রাখবে খাবারের জন্য, জার্সির জন্য, সবকিছুর জন্য। সবাইকেই মোটামুটি সিলেক্ট করবে। সিলেক্টেড করে নাই? আচ্ছা, যাদের সিলেক্ট করেনি তাদেরও সিলেক্ট করতে বলবো। খালি আমি জিজ্ঞেস করবো যে কি ক্রাইটেরিয়ায় সিলেক্টেড করে নাই। যদি এমন কোনো ক্রাইটেরিয়া হয়, এমন কোনো কিছু তুমি বলো বা এমন কিছু তুমি লিখছো যে তুমি আসলে অনুষ্ঠানে এই করতে পারবা না, ওই করতে পারবা না, তাহলে তো একবারে নিবে না। যদি মিনিমাম যে জিনিসটা আছে সেটা করতে পারো তাহলেই নিবে। আচ্ছা, যাদের সিলেক্ট করে নাই তাদেরকে আমি করে দিতে বলবো। বিগিনার টু মাস্টার মোটামুটি সবাইকে করতে বলবো। ঠিক আছে? ঠিক আছে?
তুলছো? প্রশ্নটা তুলছো? আগে তোলো, আগে পড়ি, আগে পড়াশোনা। ঠিক আছে, কি বলছে? সরল ছন্দিত গতিতে গতিশীল একটি কণার ভর 100 গ্রাম, কণাটার সর্বাধিক বিস্তার 10 সেন্টিমিটার, সাম্য অবস্থান থেকে সর্বাধিক বিস্তার অবস্থানে পৌঁছাতে কত সময় লাগে 0.5 সেকেন্ড। তাহলে এটা কি দেওয়া আছে বলো তো? এটা আমার সর্বাধিক বিস্তার, অর্থাৎ এ দেওয়া আছে, এ দেওয়া আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, বলছে সাম্য অবস্থান থেকে সর্বাধিক বিস্তার অবস্থানে পৌঁছাতে সময় লাগে 0.5 সেকেন্ড। হ্যাঁ, তো এই জিনিসটার জন্য তোমার এই যে দেখো গ্রাফের কনসেপ্টটা কিন্তু কাজে লাগে। কিভাবে কাজে লাগে দেখো, আমরা এখানে কি বলছে গতি শুরু সাম্য অবস্থান থেকে বা বিস্তার অবস্থান থেকে, এরকম কিছু বলছে? এরকম কি কোনো বলছে যে গতি শুরু সাম্য অবস্থান থেকে বা বিস্তার অবস্থান থেকে, এরকম কিছু বলছে? বলে নাই। যদি এরকম কিছু না বলে তাহলে আমরা বাই ডিফল্ট সাম্য অবস্থান থেকে গতি শুরু হয় এটাই ধরে নিই আর কি। মানে যদি কোনো কিছু না বলে, মানে কোনো বলে নাই বিস্তার অবস্থান থেকে বা অন্য অবস্থান থেকে, তাহলে কিছু না বললে ডিফল্ট প্র্যাকটিস, কিছু বললো না ওরকম, তাহলে সাম্য অবস্থায় গতি শুরুই ধরে নিই। ঠিক আছে, তাহলে গ্রাফটা কিরকম হবে? গ্রাফ কিন্তু একদম চোখের ইশারায়, মানে একদম এমন না যে তোমার বানাইতে হবে। হ্যাঁ, তোমার এই পয়েন্টের মান কি ছিল? t/4 ছিল, রাইট? এই পয়েন্ট ছিল t, ঠিক আছে, এরকম করে ছিল। তো তোমাকে বেসিক্যালি যেই টাইমটা দেওয়া আছে সেটা কি? এটা তো সাম্য অবস্থান, এটা তো বোঝো, এটা তো সাম্য অবস্থান, এটা তো বিস্তার অবস্থান, এটা তো বোঝো, তাই না? এটা সাম্য অবস্থান, এটা বিস্তার অবস্থান। তো সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানে পৌঁছাতে সময় লাগে কত? সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানে পৌঁছাতে সময় লাগে কত? দেখো তো, t/4। সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানে যাইতে সময় লাগে কত? এই সময়টাই তো, এই সময়টাই তো, তাই না? এটাই তো সাম্য অবস্থান, এটাই তো বিস্তার অবস্থান। সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানে যাইতে সময় লাগে t/4। তার মানে এই যে টাইমটা দেওয়া আছে, এই টাইমটা যে t/4, এটা পারবে কারা? যাদের গ্রাফের নলেজ আছে। এখানে লিখে দিবা, এখানে এখানে কি দেওয়া আছে? t/4 = 0.5 সেকেন্ড দেওয়া আছে, কারণ সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানে যেতে সময় লাগে t/4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি টি পাইয়ে ফেলবো না? টি পাইয়ে ফেলবো। টি কত আসবে? 2 সেকেন্ড, নাকি? টি চলে আসবে কত? 2 সেকেন্ড। চাইছে কি? উদ্দীপকের কণাটির 8 সেন্টিমিটার সরণে বেগ নির্ণয় করো। উদ্দীপকের কণাটির 8 সেন্টিমিটার সরণে বেগ নির্ণয় করো। তো আমার এই 8 সেন্টিমিটার সরণ মানে কি? ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এইটুকু ডিস্টেন্স যখন সে যেয়ে থাকবে তখন বেগটা কত জানতে চাইছে। তো তোমরা বেগের জন্য জেনারেল ইকুয়েশন পড়ছো না? ω√a²-y²। আমি তো বলছিলাম সবসময় এটা ইউজ করতে। সাম্য অবস্থা থেকে গতি শুরু হোক, বিস্তার অবস্থা থেকে গতি শুরু হোক, র্যান্ডম অবস্থা থেকে গতি শুরু হোক, এটা ইউজ করতে বলছি না? অলওয়েজ রিকমেন্ডেড আমার। তো তোমার এই ভি যদি লাগে, ভি লাগলে তোমার আসলে কি কি বের করতে হবে? কোনোভাবে ω/a/y বের করতে হবে। দেখো তো সবগুলো জিনিসই কিন্তু মোটামুটি বের করার রেঞ্জই আছে। প্রথমত ওমেগা, হ্যাঁ, ওমেগার পার্টটা দেখো। তোমার এখানে টি তো জানা আছে, টি জানলে ওমেগা জানা কোনো ব্যাপার। 2π/T, 2π/t এর জায়গায় 2 বসাই দিলাম, তাহলে বেসিক্যালি আসছে কত? পাই। এটা কত আসছে? পাই রেডিয়ান পার সেকেন্ড, তাই তো ওমেগার ভ্যালু। তাহলে ওমেগা কিন্তু তুমি জেনে গেছো পাই। এর ভ্যালু কত? 10। আচ্ছা, আরেকটা জিনিস বলি, কেউ যদি এই ম্যাথে এগুলো সেন্টিমিটারে বসাও, এইগুলো সেন্টিমিটার, অ্যান্সার পাবো সেন্টিমিটার পার সেকেন্ডে, ওইভাবে করলেও হবে। কেউ যদি এই ম্যাথে এগুলোকে মিটারে বসাও, ওয়াই এগুলোকে মিটারে বসাও, তাহলে অ্যান্সার পাবো মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কোনোটাই ভুল না। তো আমি এসআই এককে করি, যেহেতু তোমাদের এসআই একক পছন্দ। তো এটা কত? 0.1 মিটার, আর এটা কত? 0.08 মিটার। তো আমি এখানে যখন লিখবো, কি লিখবো? 0.1 স্কোয়ার মাইনাস কত? 0.08 স্কোয়ার। তাহলে আমার 0.1 স্কোয়ার 0.08 স্কোয়ার। তো আমি পাই ইজ ইকুয়াল, এই ভ্যালুটা একবারে দিয়ে দিই, দেখি কত আসে ক্যালকুলেটরে। পাই √0.1 স্কোয়ার মাইনাস 0.08 স্কোয়ার, তাহলে আসে 0.188, 0.188 এত মিটার পার সেকেন্ড। যেহেতু আমি এসআই এককে করছি, সব এসআই এককেই আসবে আমার। তাহলে আমি পেয়ে গেছি, কি পেয়ে গেছি ভাইয়া? 8 সেন্টিমিটার যখন সে স্মরণ করেছিল তখন তার বেগটা কত সেটা পেয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের শিখাই দিই একটু, কনসেপ্ট ক্লিয়ারের জন্য শিখাই দিচ্ছি একটু। সবাই এটা একটু লেখা হইলে বলিও, এটা লেখা হইলে বলিও এই ম্যাথটা। তারপরে কনসেপ্ট ক্লিয়ারের জন্য একটা জিনিস শিখাই দিব। তুলছো? আচ্ছা, আমরা এই জিনিসটা পড়ছিলাম না? পড়ছি। আর কয়েকটা জিনিস একটু লিখে রাখো, জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য। কিনারা বিন্দু বা সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানে যেতে তার সময় লাগে কত?
সময় লাগে একটা t/4। আচ্ছা একটা ফ্রেশ পেজ নিই, ফ্রেশ পেজ নিয়ে দেখাই দিই। নেক্সট ক্লাসে কিন্তু টানা ম্যাথ, নেক্সট ক্লাসে কোনো থিওরি নেই। নেক্সট ক্লাসে আমরা প্রায় 12টা ম্যাথ করব একটানে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও আরেকটা জিনিস দেখাই দিচ্ছি। এই যে এটা, এই হচ্ছে আমার একটা সরল দোলক। একটা সরল দোলক লিখে রাখো, এগুলো লিখে রাখলে তোমার মানে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। এটা বিস্তার অবস্থান, এটা আরেক পাশের বিস্তার অবস্থান। মাথায় রাখবা প্রতিটা সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানে যাওয়ার জন্য তার সময় লাগে t/4 সেকেন্ড করে। এখান থেকে এখানে যেতে একটা t/4, এখান থেকে এখানে যেতে একটা t/4, এখান থেকে এখানে আসতে আরেকটা t/4, এখান থেকে এখানে যাইতে আরেকটা t/4। কারণ ওই যে আমরা ভাগ করছিলাম কেন, এর জন্যই তো 4 ভাগে ভাগ করছিলাম। প্রতিটা ভাগ আসলে মানে প্রতিটা বিস্তার সমান দূরত্ব আসলে যেতে, মানে কিনার থেকে সাম্য অবস্থা, সাম্য অবস্থা থেকে কিনার, কিনার থেকে সাম্য অবস্থা, সাম্য অবস্থা থেকে কিনার, এগুলো সব t/4 সেকেন্ড করে সময় লাগে। আচ্ছা, তো এখন এই যে t/4 সেকেন্ড করে সময় লাগে, তোমাকে এই প্রশ্নটা এমনও বলতে পারতো এক সাম্য অবস্থান থেকে আরেক সাম্য অবস্থানে যেতে সময় লাগলো সে 1 সেকেন্ড, প্রশ্ন এরকম বললো। বা এক সাম্য অবস্থান থেকে আরেক সাম্য অবস্থানে যেতে সময় লাগলো সাপোজ 2.5 সেকেন্ড। তুমি তো ওইটা দিয়ে আর ম্যাথ করো না, তুমি ম্যাথ করো কি পর্যায়কাল দিয়ে। তখন তোমার বুঝে ফেলতে হবে আরে কি বলছে, এক সাম্য অবস্থান থেকে আরেক সাম্য অবস্থানে যেতে সময় দেওয়া আছে, মানে এরকম এক সাম্য অবস্থান থেকে আরেক সাম্য অবস্থানে যেতে সময়, মানে এই সময়টা দেওয়া আছে, এই সময়টা কত দেওয়া আছে, এই সময়টা দেওয়া আছে হচ্ছে সাপোজ 1 সেকেন্ড। তোমার বুঝতে হবে আরে এই সময়টা আসলে কে, এই সময়টা আসলে একটা t/4 আর একটা t/4, দুইটা t/4, তাহলে এটা হচ্ছে 2 × t/4। তারপরে তুমি ম্যাথ করো। ঠিক আছে, ক্লিয়ার? এরকম মাঝে মাঝে দেওয়া থাকতে পারে এক সাম্য অবস্থান থেকে আরেক সাম্য অবস্থান, অথবা এরকমও বলা থাকতে পারে এক সাম্য অবস্থান থেকে আরেক সাম্য অবস্থান হয়ে আবার সাম্য অবস্থানে আসতে সময় লাগলো এত। তার মানে কি দেওয়া আছে, তার মানে যেই সময়টাই দেওয়া থাকুক না কেন, 10, 20, 30 যাই দেওয়া থাকুক না, এটা আসলে কত, একটা t/4, দুইটা t/4, তিনটা t/4। ঠিক আছে, 3t/4। ক্লিয়ার? বোঝা গেছে? এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখিও, এই জিনিসগুলো মাথায় রাখিও। প্রতিটা সাম্য অবস্থান থেকে বিস্তার বা বিস্তার থেকে সাম্য অবস্থানে আসলে t/4 সেকেন্ড সময় করে লাগে। এগুলো তোমার ইয়া করার জন্য খুব কাজে লাগবে, তুমি যখন অ্যাডমিশন স্টাইলের ম্যাথগুলো করো তখন খুব কাজে লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। তাহলে আশা করি আমরা এই টাইপের ম্যাথগুলো পারবো। তাহলে তোমাদের যে হোমওয়ার্ক দিলাম গ্রাফ রিলেটেড, সেগুলো কিন্তু করবা। নেক্সট ক্লাসে কিন্তু অনেকগুলা ম্যাথ আছে, নতুন ম্যাথও অনেকগুলো যুক্ত হয়েছে। সো নেক্সট ক্লাসে কিন্তু খালি ম্যাথ করব। ঠিক আছে, নেক্সট ক্লাস পুরাই ম্যাথের উপর যাবে। ঠিক আছে, 40-50 স্লাইড খালি ম্যাথই করবো নেক্সট ক্লাস, কোনো থিওরি নাই। ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে। ঠিক আছে, আর কিউএনএ ক্লাসে একবারে কোশ্চেন নিব, এখনো কোশ্চেন নেওয়ার মতন কিছু পড়াই নেই। ঠিক আছে।